আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই আমাদের মধ্যে জয়েন হয়েছে আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন মেন্টর, প্রফেসর ডক্টর মুনিয়া ফেরদৌসী ম্যাম, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনি অ্যান্ড অবস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা ম্যামকে অনুরোধ করব আমাদের আজকের ক্লাসটি শুরু করার জন্য। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তোমাদের তো পার্টিসিপেন্ট এখনো আসেনি অনেকেই, আমরা শুরু করে দিই, যেহেতু আজকে আমাদের টপিক ছিল জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এবং এনিমিয়া, দুটো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা এই জন্য যে আসলে তোমরা আমাকে যেটুকু বলেছো যে ম্যাডাম এটা হচ্ছে যে জিপি করার জন্য যেটুকু দরকার, তাই না? আর তার ফাঁকে জি ফাঁকে তো ম্যাম। আমরা যেটুকু পড়ানোর দরকার পড়াই দিব। তো আমরা যেটা আজকে শুরু করব যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা কি বড় করলে মানে সুবিধা হয় তোমাদের জন্য না? এবার শুরু হচ্ছে, ভালো দেখা যাচ্ছে তাই না? জি ম্যাম। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা এই নামেই কিন্তু পরিচয় যে যখন একজন মেয়ে প্রেগনেন্ট হয় তখন যদি ডায়াবেটিস মেলাইটাস আসে সেটাকে আমরা বলছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা, এখন ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটাকে আমরা কিভাবে আসলে ক্লাসিফাই করি? প্রেগনেন্সিতে যে ডায়াবেটিসটা হচ্ছে সেটা এটা কিন্তু আসলে এইটুকু প্রথম যে আমরা ক্লাসটা নিব এটাই কিন্তু আসলে প্রথম দিকটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা কি এটাকে দুভাবে ক্লাসিফাই করি দেখো। একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে হচ্ছে প্রেগনেন্সিতে তার কখনোই ডায়াবেটিস ছিল না, সেই মেয়েটার হঠাৎ করে ডায়াবেটিস হলো, সেটাকে কিন্তু আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। আরেকটা হচ্ছে যে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ছিল, তার আগে থেকে যদি ডায়াবেটিস থাকে তাহলে তারও কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে বা সেটাকেও কন্ট্রোল করতে হবে। তাহলে সেটা কি হতে পারে? টাইপ 1 ডায়াবেটিস হতে পারে অথবা টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আর জেস্টেশনাল ডায়াবেটিস যেটা, তাকেই কিন্তু আমরা আসলে বলি ট্রু জিটিএম, মানে ওই সময় তার কখনো ছিল না। অথবা এই জেস্টেশনাল ডায়াবেটিসটা একদম প্রথম অবস্থায় যদি ধরা পড়ে তাহলে সেটারও হতে পারে যে সেটা প্রি এক্সিস্টিং ছিল কিন্তু কখনো ধরা পড়ে নাই। একটা হচ্ছে যে আগে থেকে ডায়াবেটিস ছিল, সেটা প্রেগনেন্সিতে কিভাবে কন্ট্রোল করব, কিভাবে আমরা দেখবো, সেটা একটা ডায়াবেটিস। আরেকটা হচ্ছে যে তার ডায়াবেটিস ছিল আগে থেকেই কিন্তু কখনো ধরা পড়ে নাই, সেটা আবার প্রেগনেন্সিতে প্রথমবারের মতো ধরা পড়লো। অথবা তার কখনোই ছিল না, সেটা একটা টাইমের পরে যে ধরা পড়লো। তাহলে এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। দেখো কিভাবে আমরা বলি। একটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস, যেটা সেটা হচ্ছে ডায়াগনোসড বিফোর দ্য স্টার্ট অফ প্রেগনেন্সি, অথবা হাইপারগ্লাইসেমিয়া ডায়াগনোসড ফর দ্য ফার্স্ট টাইম ইন প্রেগনেন্সি meets WHO criteria for diabetes mellitus in the non-pregnant state. তাহলে প্রি এক্সিস্টিং ডায়াবেটিসটা হচ্ছে তার আগে থেকে ডায়াবেটিসটা ছিল, যেটা প্রেগনেন্সিতে প্রেগনেন্সির আগেই তার ডায়াবেটিস ছিল, অথবা প্রেগনেন্সিতে তার হাইপোগ্লাইসেমিক স্টেটটা বেড়ে গেল, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, আরে এখান থেকে পুরাটা আসেও না, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, জি ম্যাম। আরেকটা হচ্ছে যে এই প্রি এক্সিস্টিং ডায়াবেটিসটা প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে ধরা পড়লো, ঠিক আছে? আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি বলি তাহলে হচ্ছে যে এইটা, যে কথাটা আমরা একটু আগেও বললাম, যে কখনোই তার ডায়াবেটিস ছিল না, সে মেয়েটা কখনোই জানতো না যে সে ডায়াবেটিস, কিন্তু ফার্স্ট টাইম তার ধরা পড়লো হচ্ছে প্রেগনেন্সিতে। আরেকটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা কখন জেস্টেশনাল ডায়াবেটিসটা আসলে কখন ইউজুয়ালি ধরা পড়ে হচ্ছে 24 উইকস এর পরে ইউজুয়ালি ডায়াবেটিস মেলাইটাসটা আসে। কিন্তু তাদের কখনো কখনো আমরা জানি যে, যেমন হচ্ছে যে হাইপারটেনশনের কথা আমরা যেটা বলেছিলাম, যে ইউজুয়ালি 20 উইকস এর পরে এই পিআইএইচ আমরা বলি যে ইউজুয়ালি 20 উইকস পরে ধরা পড়ে। কিন্তু হাইপারগ্লাইসেমিক স্টেট জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি তার প্রি এক্সিস্টিং থাকে তাহলে কিন্তু একদম প্রথমেও ধরা পড়তে পারে। একদম সে কনসিভ করেছে, হঠাৎ করে সে আমাদের কাছে আসলো, দেখা গেল যে তার ডায়াবেটিস অনেক বেশি। তাহলে সেই জন্যই আমরা সেটাকে অবশ্যই চেক করতে হবে, আমাদেরকে আগে চেক করে কনফার্ম করতে হবে। এখন প্রিভিলেন্স কেমন এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস? প্রিভিলেন্স দেখো অনেক, 22 মিলিয়ন উইমেন সাফার করে ডায়াবেটিস মেলাইটিসে। 54 মিলিয়ন ওমেনের আইজিটি থাকতে পারে অথবা প্রি ডায়াবেটিস থাকতে পারে।
এই প্রিভিলেন্স গুলো আমাদেরকে একটু জানতে হবে। দি প্রিভিলেন্স অফ জিডিএম ভ্যারিজ ফ্রম 3.1 to 21% in different parts of the country, and GDM has been found to be more prevalent in urban areas than in the rural areas. এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই জিডিএম যেটা আমরা পাই, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এটা কিন্তু মোর প্রিভিলেন্ট ইন আরবান এরিয়াস দেন ইন দ্য রুরাল এরিয়াস। কেন এটা মোর প্রিভিলেন্ট ইন আরবান এরিয়াস, এই কথাটার উত্তর কিন্তু তোমরা ক্লাসের পরে আমাকে বলবে। আমরা আজকে টপিকস নিয়ে যেটা কথা বলবো সেটার ভিতরে আমরা ডেফিনিশন শিখবো, স্ক্রিনিং কিভাবে করি সেটা শিখবো, আমরা ডায়াগনোসিসটা কিভাবে করছি সেটা জানবো, অ্যান্টিনেটাল ম্যানেজমেন্ট জানবো, ইন্টারনেটাল ম্যানেজমেন্ট জানবো, পোস্টনেটাল ম্যানেজমেন্ট জানবো এবং প্রিভেনশন। এটা নিয়ে খুব অল্প অল্প কথা বলবো, যেটুকু তোমাদের জন্য দরকার সেটুকুই বলবো। এখন আমি আমি একটা কোশ্চেন করতে চাই, এখানে উত্তর দেওয়ার মতো কেউ আছো কিনা আমাকে একটু বলো তো, জিডিএম এর প্যাথোফিজিওলজি সম্পর্কে কেউ জানো কিনা, কেউ বলতে পারবে কিনা? বলতে পারলে বলো, না বলতে পারলে আমি বলে দেবো। সব অন হয়ে থাকে, কেউ কিন্তু থাকে না। প্যাথোফিজিওলজি অফ জিডিএমটাকে জি কেন ম্যাডাম। হচ্ছে, হ্যাঁ বলতে পারবে? বলবে? জি ম্যাডাম, ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। আর আর কন্ট্রা ইনসুলিন ফ্যাক্টর, কন্ট্রা ইনসুলিন রিলেটেড একটু হরমোন রিলিজ পরিচয় হয়। বলো, তোমার পরিচয়টা বলো। জি ম্যাডাম, আমি মাহমুদা, ডাক্তার মাহমুদা। ডাক্তার মাহমুদা। আচ্ছা মাহমুদা, থ্যাংক ইউ তোমাকে যে তুমি বলেছো যে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে একজন মেয়ে প্রেগনেন্ট হয়, এই সময় কি হয়, তার কিন্তু কিছু প্রেগনেন্সি হরমোন আসে, তাই না? এই প্রেগনেন্সি হরমোন গুলোর কারণে কিন্তু তার ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। দেখো আহ এখানে আমরা দেখছি একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেটা বলছো কেন হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ইনসুলিন হরমোন গুলো তার আসছে। কোথা থেকে আসছে? প্লাসেন্টাল সিক্রেশন হচ্ছে, প্লাসেন্টাল সিক্রেশন হয়ে অ্যান্টি ইনসুলিন হরমোন গুলো আসছে, যেটা হচ্ছে যে প্রেগনেন্সি হরমোন। তারা কি করছে? ইনসুলিন রেজিস্ট্যান্স করছে। আরেকটা হচ্ছে যে ম্যাটার্নাল হেপাটিক গ্লুকোজ প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। কত পার্সেন্ট বাড়ছে দেখো? 15 to 30% বাড়ছে টু মিট ফিটাল ডিমান্ড লেট ইন প্রেগনেন্সি। এই জন্য লেট প্রেগনেন্সিতে ইউজুয়ালি জিডিএম ধরা পড়ে। সাধারণত অনেক যদি একদমই কারো না থাকে জিডিএম, যেটা বলি ট্রু জিডিএম, সেটা প্রথম দিকে না যদি ধরা পড়ে, শেষের দিকে যে কারো কারো কিন্তু ধরা পড়ে। এই যে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা হয়। আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক বেটা সেল ডিসফাংশন হয় ডিউ টু জেনেটিক কজেস, অটোইমিউন ডিসঅর্ডার এবং ক্রনিক ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে। তাহলে কত সুন্দর একটা প্যাথোফিজিওলজি, এটাই যদি আমরা বুঝি। অনেকে কিন্তু আমাদেরকে এসে বলে যে কেন আমার ডায়াবেটিস হলো, বা আমার এখন কি হবে, আমাকে কেন ইনসুলিন দিতে হবে। অনেক মেয়ে কিন্তু প্রেগনেন্সিটা ভয় পায়, এবং তোমরা যারা প্র্যাকটিস করো তারা কিন্তু এটা জানোই যে যদি কারো জিডিএম হয়, তাকেই তোমার কাউন্সিলিং করতে হয় অনেক বেশি বেশি করে। সে ইনসুলিন নিতে চায় না, কেন তার ডায়াবেটিস হলো এটা নিয়ে সে একেবারে মেন্টালি আপসেট হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে একটু এই জিনিসটা যদি আমরা একটু ছোট করে তাদেরকে বলি, বুঝিয়ে বলি, তাহলে কিন্তু সে বুঝবে যে হ্যাঁ এটা তার এমন ভয়ের কিছু না, এটা প্রেগনেন্সিতে হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিভাবে আমরা স্ক্রিনিং করি? ইউজুয়ালি আমরা কি করি, অ্যান্টিনেটাল চেক আপে যখন আসে, বুকিং যখন করে, তখন তো আমরা অনেকগুলো টেস্ট করি ইউজুয়ালি, তাই না? টেস্ট করার উদ্দেশ্য কি? টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে টেস্ট এবং স্ক্রিনিং করার উদ্দেশ্য কি, যে পেশেন্টের আমরা কোনো রকম কোনো ডিজিজ জানতাম না। স্ক্রিনিং এর মানে কি, যার আগে কখনো ডিজিজ ছিল না বা যার কোনো লক্ষণ নাই, সেটাকে আমরা স্ক্রিনিং করে বের করে আনবো। এটাই তো স্ক্রিনিং এর ডেফিনিশন, তাই না? তা এখানে কি করছি, একই কথা। দি পারপাস অফ স্ক্রিনিং ইজ টু আইডেন্টিফাই অ্যাসিম্পটোমেটিক ইন্ডিভিজুয়ালস উইথ হাই প্রবাবিলিটি অফ হ্যাভিং অর ডেভেলপিং এ স্পেসিফিক ডিজিজ। তাহলে যার কখনো কোনো সিমটম ছিল না, তাকে আমরা তার ভিতর থেকে বের করে আসবো যে তার কোনো স্পেসিফিক ডিজিজ আছে কিনা। কাদেরকে করবো আমরা স্ক্রিন? Universal screening appears to be the optimum approach, as the Asian women have 11-fold increased risk of developing glucose tolerance during pregnancy compared to Caucasian women. তাহলে 11 fold ইনক্রিজ করে। সুতরাং আমাদের কিন্তু প্রেগনেন্ট ওমেনদের সবাইকে মোটামুটি স্ক্রিনিং করা উচিত। The order recommends that all women should be screened between 24 to 28 week gestation with 2 hours 75 gram oral glucose. ইউজুয়ালি আমরা 24 থেকে 28 উইকস, কারণ আমরা লেট প্রেগনেন্সিতে জানি যে জিডিএম বাড়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সুতরাং এই সময় আমাদেরকে অবশ্যই একটা স্ক্রিনিং করতেই হবে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু আগেও করি, করতেই হয়। কারণ যদি প্রি এক্সিস্টিং থাকে তাহলে তো আমাদেরকে সেটাও জানতে হবে। জানতাম না প্রি এক্সিস্টিং ছিল, তাহলে সেটাও তো বের করতে হবে। হাউ টু ডু ইট, কিভাবে আমরা করি? ইউজুয়ালি আমরা করি 75 গ্রাম গ্লুকোজ দিয়ে আমরা কি করি, একটা ফাস্টিং ওজিটিটি করি। এখন ওজিটিটি যেটা হচ্ছে একবার করতে হয় খালি পেটে, আবার করতে হয় 50 গ্রাম দিয়ে, 1 ঘন্টা পরে আবার 75 গ্রাম দিয়েই আমরা করি।
এটা হচ্ছে যে 1 আওয়ার পরে করতে হয়, একটা 2 আওয়ার পরে। তো এটা অনেক সময় দেখা যায় যে বারবার দেওয়াটা ঝামেলা, সুতরাং আমরা দুটো ইয়ে নিতে পারি, ব্লাড স্যাম্পল। একটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার নিই, আর একটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ উইথ 300 ml, এরা এখানে বলেছে, আমরা ইউজুয়ালি 200 ml ওয়াটার দিয়ে দিই। আর এটা কি করবে, ইনজেকশন টু বি কমপ্লিটেড উইদিন 5 to 10 minutes এর ভিতরে। মেজার ব্লাড সুগার আফটার 2 আওয়ার্স, 2 ঘন্টা পরে, এই ইনজেকশনের পরে আমরা 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা মেজার করব। ইফ ভমিটিং উইদিন 30 minutes অফ ইনটেক, রিপিট টেস্ট নেক্সট ডে। এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, যার জন্য তোমরা যারা প্র্যাকটিস করো তোমরা কিন্তু জানোই যে আর্লি প্রেগনেন্সি থেকে একটা মেয়ে কি করে ভমিট করে অনেক বেশি, তার নশিয়া হয়, ভমিটিং হয়। তো এই জন্য আমরা কিন্তু ওই ফার্স্ট টাইমে আর্লি প্রেগনেন্সিতে যেটা হয় যে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে কিন্তু আমরা আসলে স্ক্রিনিংটা অনেক সময় করতে পারি না। তখন আমাদেরকে কি হয়, কিন্তু করাতে উচিত। এখন স্ক্রিনিং যদি না করি, তাহলে শুধুমাত্র যদি আমরা ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টেও যদি করি, তাহলে যদি তার যদি আগে থেকে প্রি এক্সিস্টিং ব্লাড সুগার বেশি থাকতো, তাহলে কিন্তু এখানে সেটা বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে একটা টেস্ট অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, যদি সে 75 গ্রাম গ্লুকোজ নিতে না পারে। একটা হচ্ছে ইউনিভার্সাল স্ক্রিনিং কখন করবো, দেখো ফার্স্ট বুকিং ভিজিট। আমরা ফার্স্ট বুকিং ভিজিটে অবশ্যই তার স্ক্রিনিং করব। 24 থেকে 28 উইক্সে যে আবার করব, এবং 32 থেকে 34 উইক্সে যে আমরা আবার একটা স্ক্রিনিং করব। এখানে আমরা এটা বলেছি যে টেস্টিং করবো জিটিএম দিয়ে, একই কথাগুলো আমরা বলেছি, পজিটিভ হলে কিভাবে করব, কিভাবে ম্যানেজ করব। হোয়াই ডায়াগনোসিস অ্যান্ড ট্রিট জিটিএম, কেন করব? Because identifying women with GTM is important because appropriate therapy can decrease maternal and fetal morbidity. আমি যদি জিডিএম ডায়াগনোসিস না করতাম, যদি ট্রিটমেন্ট না করতাম, তাহলে কি হতো, মা এবং বাচ্চার মরবিডিটি এবং মর্টালিটি দুটোই কিন্তু বেড়ে যেত। ক্যান প্রিভেন্ট 2 generations ফ্রম ডেভেলপিং ডায়াবেটিস ইন দ্য ফিউচার। এবং ফিউচারে এই যে 2 জেনারেশনের ভিতরে ডায়াবেটিস বাড়ার প্রবণতা থাকবে, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। কত ইম্পর্টেন্ট একটা কথা। কি কি সমস্যা হয় মায়ের যদি ডায়াবেটিস থাকে, তাহলে কি কি প্রবলেম হবে, ম্যাটারনাল প্রবলেম। এটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে আমরা খুব বেশি করে জানি যেটা স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়, মিসক্যারেজ হয়ে যেতে পারে। প্রেগনেন্সিতে কি হতে পারে আবার, প্রি এক্লাম্পসিয়া হইতে পারে, জেস্টেশনাল হাইপারটেনশন হইতে পারে, ইউটিআইটা খুব কমন। এটা তো আসলে যে কোনো মানুষেরই যদি ডায়াবেটিস থাকে, তাদের দেখা যায় যে ইউটিআই রেটটা অনেক বেশি। ম্যাক্রোসোমিয়া হতে পারে, বাচ্চা বড় হয়ে যেতে পারে এবং পানির পরিমাণ বাড়তে পারে, হাইড্রোঅ্যামনেস হতে পারে। ডেলিভারির সময় কি হয়, ডেলিভারির সময় আমাদের এখানে কি হবে, এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হতে পারে, কারণ বাচ্চা বড় হয়ে গেছে, সুতরাং তোমার ডেলিভারিতে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হতে পারে। প্রিটার্ম বার্থ হতে পারে, বাচ্চাটা আগে আগে ডেলিভারি হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে ট্রমাটিক ডেলিভারি। এই যে আমরা এই ডেলিভারি করতে যাচ্ছি, নর্মাল ডেলিভারি করার সময় ট্রমা হতে পারে বাচ্চা বড় হওয়ার কারণে। সিজারিয়ান সেকশন রেটটা ইনক্রিজ হতে পারে। পোস্টপার্টাম কিছু ইনফেকশন হতে পারে। পিপিএইচ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ম্যাটারনাল মরবিডিটি বেড়ে যায়। পিরিয়ডে কি হয়, আমরা সবসময় ভয় পাই যে ডায়াবেটিক মাদার তাদের ইনফেকশন রেটটা অনেক বেশি হতে পারে। এবং ডায়াবেটিসের জন্য মায়েরা যেহেতু ইনসুলিন নেয়, সেহেতু অনেক সময় ঠিকঠাক মতো বাচ্চাদেরকে তারা ব্রেস্ট ফিডিং করাতে চায় না, বা মনে করে যেটা যে আমার তো ডায়াবেটিস আছে, তাহলে আমি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করবো না। এবং অনেকে, আমরা না জেনেও অনেকে কিন্তু অ্যাডভাইস দেই যে না ঠিক আছে, আপনাকে তাহলে বুকের দুধ খাওয়াতে হবে না, আপনি আর্লি ফিডিং দেন ইয়ে দিয়ে, কোটার দুধ দিয়ে। সেভাবে দিলে পরে তখন হচ্ছে ল্যাকটেশনাল ফেইলিওর ডেভেলপ করে। লং টার্ম পোস্টপার্টাম ইফেক্ট কি হয়, ওয়েট রিটেনশন হয়ে যায়, জিডিএম ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি। এটা একটা ব্যাপার যে যার একবার জিডিএম হয়েছে তার যে পরবর্তী সবগুলোতে হবে তা না, কিন্তু সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে হওয়ার চান্স আছে। ডায়াবেটিস মেলাইটাস পরবর্তীতে তার হয়ে যেতে পারে, এবং সিভিডি তার ডেভেলপ করতে পারে। ফিটাল প্রবলেম কি কি হতে পারে, ফিটাল প্রবলেমের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে খুবই কমন একটা ব্যাপার। আমরা সব সময় এই জিনিসটাকে নিয়ে খুব ভয় পাই যে হঠাৎ করে সাডেন বাচ্চার স্টিল বার্থ হতে পারে, আইইউডি হয়ে যেতে পারে, অথবা বাচ্চা হওয়ার পরে নিওনেটাল রেটটা বেড়ে যেতে পারে। আরেকটা হতে পারে যে এই যে মায়েদের হঠাৎ করে ডায়াবেটিস হয়েছে, আগে থেকে জানতো না, বা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তাদের কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, যেটা প্রি এক্সিস্টিং থাকতে পারে। আর জিডিএমটা আমাদেরকে রেগুলার দেখতে হচ্ছে, সেখানেও যদি আমরা যখন ধরা পড়বে তখনই আমাদেরকে মেডিসিন স্টার্ট করতে হবে। কিন্তু যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল, তাদের ইউজুয়ালি যেটা হয় যে কনজেনিটাল ম্যালফরমেশন ডেভেলপ করে, যদি তাদের কন্ট্রোল অবস্থাতে না কনসিভ করে। আরেকটা কি হতে পারে, শোল্ডার ডিস্টেশিয়া যেটা বলছি আমরা, শোল্ডার ডিস্টেশিয়া হতে পারে, আর্মস পলসি হতে পারে।
রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, অনেকগুলো আসলে কনজেনিটাল ম্যালফরমেশন হয়। কনজেনিটাল ম্যালফরমেশনের মধ্যে বাচ্চাদের হতে পারে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, বাচ্চাদের ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, লাংসে প্রবলেম হতে পারে। এগুলো অনেকগুলো ব্যাপার, অনেকগুলো কনজেনিটাল অ্যাবনরমালিটি হতে পারে। আর বাচ্চার ডেলিভারি হওয়ার পরে তার কি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার অনেক চান্স থাকে, হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে, হাইপোক্যালসিয়ামিয়া হতে পারে। এগুলো আসলে যখন একটা ডায়াবেটিক মাদারের আমরা ডেলিভারি করি তখন কিন্তু সবসময় আমরা একটা এনআইসিইউ সাপোর্ট বা একজন নিওনেটোলজিস্টের সাথে রাখি। তা না হলে এটা ম্যানেজমেন্ট তো গাইনোকোলজিস্ট করবে না অবশ্যই। সেই জন্য এটা সবসময় আমরা একজন নিওনেটোলজিস্ট সাথে থাকবে, নিওনেটোলজিস্টের সাথে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে আমরা নিওনেটোলজিস্টের হাতে এই বাচ্চাকে দিব, সেই বাচ্চা ম্যানেজ করবে। এখন জিডিএম ডায়াগনোস হয়ে গেছে, যে আমরা ডায়াগনোসিস করে ফেলেছি জিডিএম, এখন করবো আমাদের পরবর্তী ধাপটা কি? আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের এই জিডিএম ম্যানেজমেন্টের আউটলাইনটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি করি? প্রাইমারি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফর জিডিএম, ডায়েটারি চেঞ্জ অ্যান্ড এক্সারসাইজ। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যখনই আমরা একটা পেশেন্টের দেখি যে জিডিএম ধরা পড়েছে, তখনই তাদেরকে আমরা কি করি, ডায়েটারি একটা চেঞ্জের কথা বলি। এবং আমরা কি করি, ইউজুয়ালি সবারই ডায়েটারি একটা চার্ট থাকে, সেই চার্টটা আমরা দিয়ে দিই, এবং কিছু হালকা এক্সারসাইজের কথা আমরা বলি। আমরা নিউট্রিশনিস্টের কাছে আমরা পাঠাতে পারি, তার সাথে কনসাল্ট করতে বলতে পারি, এবং একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে আমরা কথা বলতে পারি। কারণ এটা কিন্তু একটা একসাথে আমরা গ্রুপ ইয়ে করব, ম্যানেজমেন্ট করব। সব সময় এটা চিন্তা করতে হবে যে আমি একটা পেশেন্টকে একা একা ম্যানেজ করবো না। জিডিএম ধরা পড়েছে, তুমি তোমার মতো করে যা যা অ্যাডভাইস দেওয়ার দাও, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা ট্রিটমেন্টও তুমি দিতে পারবে, দিতে পারো। কিন্তু অবশ্যই বলতে হবে যে আপনি একবার একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলে আসেন, আমরা যে ট্রিটমেন্টটা দিলাম সেটাই উনি রাখেন কিনা, অথবা উনি চেয়েছেন কিনা। অবশ্যই আমার তো হাতের কাছে ডাক্তার আছে, দেখে আসলে তো কোনো সমস্যা নেই। সুতরাং এই সাপোর্টটা নেবে। আর এখন প্র্যাকটিস করাটা আসলে অনেক ডিফিকাল্টিস সবার জন্যই। কারণ তুমি যদি ডায়াবেটিসের ট্রিটমেন্ট দাও, এরপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু বলবে যে আপনি কেন একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে সাপোর্ট দেন নাই, সেও বলবে, অন্য লোকও বলতে পারে, তাই না? সেই জন্য অবশ্যই আমরা এটা একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাপোর্ট নিব, তার সাথে কথা বলবো। পেশেন্ট যদি অনেক হেলদি থাকে, একজন নিউট্রিশনিস্টের কাছে আমি পাঠাতে পারি, সেও তাকে ডায়েটারি চার্টটা সম্পর্কে বলে দেবে। তাহলে ডায়েটারি চেঞ্জ এবং এক্সারসাইজের কথা বললাম। এখন প্রেগনেন্সিতে সে এক্সারসাইজ করবে কিনা, আর করলে কি ধরনের এক্সারসাইজ করবে, সেটাও তাকে বলতে হবে। তার যদি অন্যরকম কোনো কমপ্লিকেশন না থাকে এক্সারসাইজের জন্য, তাহলে হালকা এক্সারসাইজ যেগুলো করা যায় প্রেগনেন্সিতে, আমরা সেটা সম্পর্কে তাকে বলবো। ইফ আনকন্ট্রোলড হাইপারগ্লাইসেমিয়া উইথ লাইফস্টাইল চেঞ্জ, ইনসুলিন শুড বি ফার্স্ট লাইন থেরাপি। দেখো, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা আসলে কি দিব। আমরা কি ইনসুলিন দিব, নাকি ওরাল হাইপোগ্লাইসিক এজেন্ট দেবো? অনেকেই কিন্তু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দেই আমরা। এক সময় মাঝখানে কিন্তু আমরা মেটফর্মিন দিয়ে অনেকেই কাজ করেছি, যে মেটফর্মিন দিয়ে কাজ করলে পরে ভালো থাকে। বাট ইনসুলিন কিন্তু ফার্স্ট লাইন থেরাপি। ইনসুলিনের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যদি ডায়াবেটিক মাদারকে দেওয়া হয়। এখন খুব শেষের দিকে যে তোমার ডায়াবেটিস ধরা পড়লো, একদম তোমার 36, 34, খুব লো, অল্প পরিমাণে ধরা পড়লো, তাহলে সেক্ষেত্রে আমরা ইনসুলিন না দিয়ে মেটফর্মিন দিতে পারি অল্প কয়েকদিনের জন্য। কিন্তু ইনসুলিনটা বেটার অপশন, আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। ইনসুলিনের কথা যখনই আমরা পেশেন্টকে বলি যে আপনাকে ইনজেকশন দিতে হবে, তখনই পেশেন্ট ভয় পায় এবং সে বলে যে আমি ইনসুলিন দিব না, আমাকে ওষুধ দেন। তাহলে ওষুধের কি অ্যাডভান্টেজ আছে এবং ইনসুলিনের কি অ্যাডভান্টেজ আছে, এটা পেশেন্টকে একটু তোমাদেরকে বলতে হবে। বললে পরে, বুঝিয়ে বললে পরে, পেশেন্ট যখন বোঝে যে হ্যাঁ ইনসুলিন আমার জন্য বেটার অপশন, কি জন্য, তার বাচ্চার জন্য এটা ভালো, তখন সে ইনসুলিন দিতে রাজি হয়। ম্যানেজমেন্ট ইস্যুর ভিতরে পেশেন্ট এডুকেশন, যে কথাটা আমরা একটু আগে বললাম, যে পেশেন্টকে এডুকেট করতে হবে। ডায়াবেটিসটা কেন হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমরা কি করব না করব, তাকে কিছু তো জানতে হবে এটা সম্পর্কে। সুতরাং এই ব্যাপারটা পেশেন্টকে জানাতে হবে, পেশেন্টকে বলতে হবে, এবং পেশেন্টকে বলতে হবে যে এই ব্যাপারে আপনি একটু পড়াশোনা যদি করতে চান, তাহলে তোমাকে বলতে হবে যে এই জিনিসগুলো দেখেন, এটার উপরে আপনি একটু জানবেন, অথবা এই ব্যাপারটা সম্পর্কে তোমাকে জানাতে হবে। মেডিকেল নিউট্রিশন থেরাপি তাকে দিতে হবে, ফার্মাকোলজিক্যাল থেরাপি দিতে হবে, গ্লাইসেমিক মনিটরিংটা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, যে তার যখনই ধরা পড়লো যে সে তার গ্লাইসেমিক কন্ট্রোল নাই, সে জিডিএম পেশেন্ট, তখনই তাকে কিন্তু কিভাবে মনিটরিং করবে, কখন করবে, সে ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে ডিটেইল ধারণা দিতে হবে। আমরা ইউজুয়ালি চার্ট মেনটেন করি এবং চার্টটা পেশেন্টকে দিয়ে দিই, সেই চার্টটা মেনটেন করে করে সে আসবে। এবং এই কথাটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে যে পেশেন্ট গুলোকে আমরা মাসে মাসে দেখতাম, কারণ আমাদের তো একটা আছে 28 উইকস পর্যন্ত আমরা কি করি, মান্থলি চেক আপ করি, অ্যান্টিনেটাল চেক আপ। যে পেশেন্টরা হাই রিস্ক গ্রুপে পড়ে, এটা তো হাই রিস্ক গ্রুপে পড়ে যাবে যখন তার জিডিএম হবে, তখন তাকে কিন্তু আর্লি ম্যানেজমেন্ট করতে হবে।
তাকে আসতে হবে রেগুলার, তাকে আসতে হবে 1 মাস পরে না, তো সে হয়তো আসবে 15 দিন পরে, কখনো কখনো 7 দিন পরে তাকে ডাকতে হতে পারে। ফিটাল মনিটরিং করতে হবে। ফিটাল মনিটরিং এর মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড করছি, আমরা দেখছি তার কি অবস্থা, পেশেন্টের বাচ্চাটা ঠিকঠাক মতো বড় হচ্ছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, গ্রোথটা কেমন হচ্ছে সেটা আমরা দেখি। প্ল্যানিং অন ডেলিভারি, কিভাবে আমরা ডেলিভারি করব তার একটা প্ল্যানিং নিতে হবে। এই ব্যাপারে পেশেন্টের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে এবং তার পোস্টপার্টাম কেয়ারটা ঠিক মতো নিতে হবে। GDM ম্যানেজমেন্ট ডিউরিং প্রেগনেন্সি কি করছি আমরা? রিসিভ নিউট্রিশন কাউন্সিলিং বাই রেজিস্টার্ড ডায়েটিশিয়ান টু অ্যাচিভ দেয়ার নিউট্রিশন, ওয়েট অ্যান্ড ব্লাড গ্লুকোজ গোল। তাহলে দেখো আমরা এটা বলেছি যে নিউট্রিশনের সাথে কাউন্সিলিং করে সে তার ডায়েটের সম্পর্কে সে জেনে নেবে, কিভাবে সে খাওয়া দাওয়া করবে, কি করবে, এবং আমরাও তাকে গাইডলাইন দেবো। ইট হেলদি ডায়েট, এন্ড আমাদের সব পেশেন্ট কিন্তু নিউট্রিশনিস্টের কাছে যেতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। আমরা খুব ডেভেলপ কান্ট্রি না, আমাদের সব পেশেন্ট খুব বড় লোক না, সবাই একবার নিউট্রিশনিস্টের কাছে যেতে পারবে, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে বারবার যেতে পারবে তা না। হ্যাঁ, ঢাকার উচ্চবিত্ত মানুষরা যেতে পারবে, আমাদের অন্যান্য লোকজন কিন্তু, অন্যান্য পেশেন্টরা কিন্তু সবাই সব সময় যেতে পারবে না। সুতরাং তোমাকেই গাইডলাইনটা দিতে হবে, কি কি গাইডলাইন দিব, কি ধরনের খাবার খাবে, কিভাবে সে মেনটেন করবে, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। Eat healthy diet and replace high glycemic index foods with low glycemic index food to reduce need for insulin initiation. তাহলে এই হেলদি ডায়েটটা খাবে, কিভাবে আমরা রিপ্লেস করব তার ফুডটাকে, সেই কোন ধরনের ফুডটা খাবে, সেই ফুডের চার্টটা তাকে বলে দিতে হবে। ডিসকাস অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট গেইন অ্যান্ড হেলদি লাইফস্টাইল ইন্টারভেনশনস থ্রুআউট প্রেগনেন্সি। এই যে থ্রুআউট প্রেগনেন্সিতে সে তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট গেইন কতটুকু করবে, কিভাবে তার লাইফস্টাইল মেনটেন করবে, সব ব্যাপারে কথা বলতে হবে। তাহলে একটা পেশেন্টের জন্য আমাকে কিন্তু সময় দিতে হচ্ছে। একজন GDM পেশেন্ট দেখলে তুমি আসবে, ওষুধ লিখে দিবে, ইনসুলিন লিখে দিবে, তাতে কিন্তু হবে না। তাকে কিন্তু এই ব্যাপারগুলো না বললে সে কিছু বুঝবে, সুতরাং তাকে এই ব্যাপারে কাউন্সিলিংটা করতে হবে। আমাদের দেশে কিন্তু আলাদাভাবে কাউন্সিলিং করার জন্য কোনো কাউন্সিলর নাই, সুতরাং যিনি ডাক্তার ওনাকেই কিন্তু সব কাজ করতে হচ্ছে। আমরা এতগুলো কাজ করি, তারপরেও কিন্তু আমরা যেটা হয় যে মানুষের সাপোর্ট পাই না। একজন পেশেন্টের যদি কোনো সমস্যা হয়, তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না, তোমার পাশে এসে তোমার সাংবাদিক বন্ধু এসে দাঁড়াবে না, যে না আপনি এই সাপোর্টটা দিয়েছেন, আমাদের দেশে কাউন্সিলর নাই, কাউন্সিলিংটা আপনি করেছেন, আপনি এত কাজ করেছেন, তাহলে কেন এই সাপোর্টটা আমরা পাই না, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এই সাপোর্টটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। ইন্ডিভিজুয়ালাইজ ডায়েট প্ল্যান বেসড অন লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যান্ড BMI। এখানে দেখো আমরা একটা চার্ট করে দিই কতখানি এনার্জি পাবে। এত কিছু আসলে তোমাদের একটা এখন আমি বলবো না, একটু দেখে নাও যে সিডেন্টারি ওয়ার্ক যারা করে তাদের কতটুকু ক্যালোরি লাগবে, যাদের মডারেট ওয়ার্ক করে তাদের ক্যালোরি লেভেলটা একটু বেশি, তাদেরকে একটু বেশি ক্যালোরি নিতে হবে। হেভি ওয়ার্ক যারা করে তাদেরকে কি ধরনের ক্যালোরি নিতে হবে, এবং প্রেগনেন্সিতে তাদের ধরনের ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে, সে কথা আমরা এখানে বলেছি। এখন জিডিএম ডায়েটটা কেমন হবে? সাধারণত কি হচ্ছে, নর্মাল ওয়েট ওমেন যদি হয় সে 30 কিলোক্যালোরি/কেজি ডায়েট নিবে। যদি ওভার ওয়েট হয় সে কিন্তু কম নিবে, 24 ক্যালোরি নিবে। এবং একেবারে মরবিডিটলি যদি ওবেজ মানে ওমেন হয়, তাহলে তার কিন্তু ডায়েট অনেকখানি কমে যাবে, তাকে নিতে হবে 12 কিলোক্যালোরি/কেজি। তার ডায়েটটা এইভাবে তাকে গুছিয়ে দিতে হবে কতটুকু সে নেবে। ডায়েট শুড বি কন্টেন্ট, দেখো ডায়েটের ভিতরে কার্বোহাইড্রেট পাবে, কিন্তু আমরা যে সবসময় বলি যে ডায়াবেটিস হলে পরে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এটা কিন্তু আসলে ঠিক না। কার্বোহাইড্রেট সে খাবে, কিন্তু কিভাবে খাবে, কতটুকু খাবে, এবং তার সাথে সে প্রোটিন কতটুকু খাবে, ফ্যাট কতটুকু খাবে, সেটাও কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। ইউজুয়ালি 3 মিল রেজিম উইথ ব্রেকফাস্ট 25% অফ দ্য টোটাল ইনটেক, লাঞ্চে 30% নেবে এবং ডিনারে 30%। আমরা যেহেতু একটু আলাদা করেও বলি যে 3 ml রেজিমে আসলে অনেক সময় হয় না, যেটা হচ্ছে যে এই প্রেগনেন্সিতে একটা পেশেন্টের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে, নিড অনেক বেশি থাকে। তাহলে আমরা যেটা বলি যে আপনি ফ্রিকোয়েন্ট ডায়েট নিতে পারেন, কিন্তু একটু অল্প করে খাবে। যেটা ব্রেকফাস্টে 25% সে নিতে পারছে না, তাহলে সে আবার একটা মিল নেবে মাঝখানে, ঠিক আছে? এটা তাকে এভাবে আমরা তার ডায়েট চার্টটা ওইভাবে আমরা করে দেবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে আনলেস কন্ট্রাইন্ডিকেটেড, আমি আগেও বলেছি যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে তার মুভমেন্টে, তাহলে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে। শুড বি ইনক্লুডেড ইন এ প্রেগনেন্ট উইমেন্স ডেইলি রেজিম হিসেবে সে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে। রেগুলার মডারেট ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ওয়াকিং ক্যান হেল্প টু রিডিউস গ্লুকোজ লেভেলস ইন পেশেন্টস উইথ GDM। একটু হাঁটাহাঁটি সে করতে পারবে। তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ এক্সারসাইজ ডিউরিং প্রেগনেন্সি, আদার কিছু এক্সারসাইজ আছে যেটা প্রেগনেন্সিতে আমরা করতে পারি, সেটা যদি তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড না হয় তাহলে সেই এক্সারসাইজ গুলো সে করতে পারবে। কার্ডিওভাস্কুলার ট্রেনিং উইথ ওয়েট বেয়ারিং লিমিটেড টু দ্য আপার বডি টু অ্যাভয়েড মেকানিক্যাল স্ট্রেস অন দ্য অ্যাবডোমিনাল রিজিয়ন। এটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ট্রেনিং দেওয়া হয়, এবং ওয়েট বেয়ারিং যেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারির জন্য কিছু এক্সারসাইজ আমরা বলে দিই, সেটা যদি তার কোনো সমস্যা না হয় বা অ্যাবডোমিনাল পেইন ডিক্রিজ না করে তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারবে।
টার্গেট ওয়েট গেইন আমরা বলেছি যে প্রি প্রেগনেন্সিতে যদি 18.5 এর নিচে থাকে তাহলে সে আন্ডার ওয়েট, তাকে কতটুকু কিলো ক্যালোরি নিতে হবে সেটা আমরা বলেছি। এখানে তোমরা চার্টটা একটু খেয়াল করো যে এই চার্ট অনুযায়ী তাকে আমরা ওয়েট গেইনের কথা বলবো। ইনসুলিন ইনিসিয়েশন ডিউরিং প্রেগনেন্সি। এখন এই যে ইনসুলিন দিব কিভাবে কি বলবো সেটা একটু আমরা বলে দিই। অ্যাবাউট 50% of the women initially treated with diet alone with require additional therapy, and insulin therapy usually is recommended. ইনসুলিন ম্যানেজমেন্ট মাস্ট বি ইন্ডিভিজুয়ালাইজড। খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে ইনসুলিন যে দিব সবার কিন্তু একই রকম করে দেওয়া যাবে না, বাট মোস্ট প্রেগনেন্ট উইমেন রিকোয়ার অ্যাবাউট 0.7 per kg daily. 2/3 of the insulin is administered in the morning and 1/3 is administered in the evening with a 1:2 ratio of short to intermediate or long acting insulin. ইনসুলিনের কথা একটু বলি যে একদম প্রথম দিকে আমরা যখন ইনসুলিন দিতাম আমাদের সময়ে, তখন আমরা জানতাম যে শুধু শর্ট অ্যাক্টিং ইনসুলিনটাই বেটার এবং প্রেগনেন্সিতে শর্ট অ্যাক্টিং ইনসুলিন ছাড়া অন্য কোনো ইনসুলিন ব্যবহার করা উচিত না। শর্ট অ্যাক্টিং এর সুবিধা কি? শর্ট অ্যাক্টিং হচ্ছে লাইফ হাফ লাইফটা অল্প সময় থাকে, যদি কোনো পেশেন্ট বেশি ডোজ হয়ে যায় বা হাইপোগ্লাইসেমিয়া যেতে না হয় সেই জন্য আমরা ছোট ছোট ফ্র্যাকশন করে দিতাম, তাই না? আমরা 3 বার করে শর্ট ইনসুলিন দিতাম, শর্ট অ্যাক্টিং ইনসুলিন। তারপরে দেখা গেল যে শর্ট অ্যাক্টিং ইনসুলিনের পরে আমরা কিন্তু লং অ্যাক্টিং ইনসুলিনেও এখন দিচ্ছি। আমরা সব ধরনের ইনসুলিনই কিন্তু এখন দিতে পারছি, ঠিক আছে? তাহলে শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং সবই কিন্তু আমরা ইনসুলিন এখন প্রেগনেন্ট ওমেনদেরকে দিয়ে থাকি। এখন কিভাবে আমরা ইনসুলিন দিব, কিভাবে সে মেজার করে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন জেস্টেশনাল ইনসুলিন ডোজিং গাইডলাইন্স আছে ডিউরিং প্রেগনেন্সি এন্ড পোস্টপার্টাম, এটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এটা একটু দেখে নেবা যে কিভাবে আমরা কতটুকু ডেইলি ডোজে আমরা এই ইনসুলিনটা দিচ্ছি এবং কিভাবে আমরা মেজার করে করে এই ইনসুলিনটা দিচ্ছি, এবং পোস্টপার্টামে যে এই ইনসুলিনের ডোজটা আবার কমে যাচ্ছে কিনা, কি করছে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। এই জিনিসটা তোমরা পরবর্তীতে পড়ে নেবা। এখন এখানে ইনসুলিন থেরাপিটা আমি একটু শর্টে বলে দিই। টোটাল ডেইলি ইনসুলিন ডোজ যেটা হবে সেটা 50% বেজাল গিভেন এট বেড টাইম, বেড টাইমে 50% দিব এবং 50% বোলাস ডিভাইডেড ইন্টু 3 মিলস। এটা এভাবে এরা বলছে, এটা একটু দেখো। মনিটর করবো ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এবং মনিটর করবো 1 or 2 আওয়ার পোস্ট প্যারেন্টিয়াল। আমরা ইউজুয়ালি যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা একটা ওভারনাইট ফাস্টিং ব্লাড সুগার সকালবেলা করি, একদম ফাস্টিং না খেয়ে, সকালবেলা হোল নাইট সে না খেয়েছিল, তারপর ফাস্টিং ব্লাড সুগার করি। তারপরে আমরা কি করি, 2 hours আফটার ব্রেকফাস্ট, 2 hours আফটার মিল, 2 hours আফটার ডিনার। তাহলে আমরা 4 বেলা করছি। কিন্তু যে মেয়েটা একেবারে আনকন্ট্রোল, বুঝাই যায় না, তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ফলো না করলে হবে। তাকে কিন্তু আবার দেখা যেতে পারে যে খাবার আগেও তাকে কিন্তু মেইন ব্লাড গ্লুকোজ লেভেলটাকে দেখতে হচ্ছে, কারণ এটাও কিন্তু ডিপেন্ড করে যে কার কিরকম আছে ব্লাড সুগার লেভেল, সেটা কন্ট্রোল হচ্ছে কিনা। কন্ট্রোল হলে আমরা তো এইভাবে 4 বার দেখে দেখে যদি দেখা যায় যে এইভাবে সে মেনটেন করতে পারছে, তাহলে এই 4 বারই দেখা যাবে। কারণ হচ্ছে যে বারবার করে মেজার করাটাও কষ্টকর একটা মেয়ের জন্য, যে আপনি 6 বার করেন এটা আসলে অনেক কষ্টকর, সুতরাং 4 বার করলেই পরে কিন্তু এনাফ। এবং এই ডোজটা দেখার পরে এখান থেকে কিন্তু আমরা তার আবার ইনসুলিন লেভেলটা আমরা মেনটেন করবো, দেখে দেবো এবং দেখে দিয়ে তারকে আমরা সেভাবে তার ইনসুলিন লেভেলটা মেজার করে দিয়ে দেবো এইভাবে। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এনি প্রেগনেন্ট উইমেন অন ইনসুলিন ক্যান ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া অ্যাট এনি টাইম, যে কোনো সময় হতে পারে। সেই জন্য আমরা ব্লাড সুগার লেভেল দেখে আমরা কিন্তু একটু হাইপারগ্লাইসেমিক যদি থাকে তাতে সমস্যা নাই, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। একটা মেয়েকে বলে দিতে হবে যে আপনি ইনসুলিন নিচ্ছেন, দেখে নেবেন, এবং যদি খারাপ লাগে সাথে সাথে আপনি খাওয়া দাওয়া করবেন, সাথে সাথে আপনি আপনার পাশে সুগার বা কিছু রেখে দিবেন, সেটা আপনি সাথে সাথে নিয়ে নেবেন। আর যেহেতু ওরা রেগুলার দেখতে দেখতে অভ্যস্ত, যে ওরাও জানে। এবং আরেকটা কথা হচ্ছে যে জেস্টেশনাল এজ যত বাড়তে থাকবে, একটা মেয়ে হচ্ছে 20 উইক্সে যেরকম ইনসুলিন তো, তার কিন্তু 24 উইক্স বা 26 উইক্স বা 28 উইক্সে তার কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়তে থাকবে এবং ইনসুলিনের তখন কিন্তু চাহিদাটাও বাড়বে, তখন ইনসুলিন লেভেলটাও কিন্তু বাড়তে থাকবে। ইনসুলিন দিব যেটা আমরা, সেটাও কিন্তু তাকে তখন বাড়িয়ে দিতে হবে, ব্লাড গ্লুকোজ লেভেল তখন বাড়তে থাকবে। তোমরা জানোই যে এই সময়গুলোতে তার এমনিতেই লিভার ফাংশনটা বেশি বেশি করে প্রোডাকশন করে, তার জন্য তার কিন্তু এই জেস্টেশনাল এজ যত বাড়তে থাকবে তত তার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে। সুতরাং এই সময়টাতে তার ইনসুলিনটাও তাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া is diagnosed when blood sugar level is less than 70 milligram per dl. যখন হবে তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো। It is important to recognize symptoms of hypoglycemia and treat immediately. সাথে সাথে হাইপোগ্লাইসেমিয়া যদি মনে হয় তাহলে সাথে সাথে সেটা ম্যানেজমেন্ট নিতে হবে। কিভাবে তুমি বুঝবে যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা?
আর্লি সিমটমের মধ্যে কি হয়? ট্রেমর অফ দ্য হ্যান্ড, সোয়েটিং, প্যালপিটেশন, এগুলো জানোই তোমরা। হাঙ্গার, ইজি ফ্যাটিগেবিলিটি, হেডেক, মুড চেঞ্জ, ইরিটেবিলিটি, লো অ্যাটেন্টিভনেস, tingling sensation around the mouth, lips, or any other abnormal feeling. সিভিয়ার সিমটমের ভিতরে চলে আসে কনফিউশন ডেভেলপ করতে পারে, অ্যাবনর্মাল বিহেভিয়ার ওর বোথ ভিজুয়াল ডিস্টারবেন্সেস হতে পারে, নার্ভাসনেস আর অ্যাংজাইটি হতে পারে। আর একেবারে খুবই আনকমন যেটা হয় সেটা হচ্ছে সিজার হতে পারে অ্যান্ড লস অফ কনসিয়াসনেস হতে পারে। কিভাবে আমরা এই হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজ করব? পেশেন্টকে জিজ্ঞাসা করবো, আস্ক পেশেন্ট উইমেন টু এস 3 টিস্পুনফুল অফ গ্লুকোজ পাউডার নেবে ডিজলভড ইন এ গ্লাস অফ ওয়াটার। গ্লুকোজ নিয়ে পানির ভিতরে গুলে খেয়ে ফেলবে। ইফ গ্লুকোজ ইজ নট অ্যাভেলেবল, টেক ওয়ান অফ দ্য ফলোইং সুগার, 6 টেবিল স্পুন সুগার সে পানির ভিতরে নিয়ে গুলাই খাবে, মধু, ফ্রুট জুস, যেটাই থাকবে। হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করলে তার এরকম লাগলো, আমাদের কিন্তু যখনই ইনসুলিন দেবো তখন এই কথাগুলো বলে দিতে হবে। আপনি যদি খারাপ লাগে তাহলে আপনি সাথে সাথে শরবত গুলাবেন, চিনিতে থাকে সবার বাসায়, চিনি গুলাই খেয়ে ফেলবেন। After taking oral glucose, she must take rest and avoid any physical activity. 50 minutes after taking glucose, she must eat on a chapati with vegetable, rice, 1 glass of milk. যাই হোক, ইডলি টিডলি কি যেন বলছে, ফ্রুটস, এগুলো খেতে হবে। If hypoglycemia continues, repeat same amount of glucose and weight. If pregnant women develops more than 1 episode of hypoglycemia in a day, she should consult any doctor immediately. এখন এইটা নেওয়ার পর, ইনসুলিন নেওয়ার পর যে তার যদি একটা এপিসোড হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে দিনে, তাহলে কিন্তু অবশ্যই তার ডাক্তারের সাথে কথা বলতে হবে, কারণ তার ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, তার ডোজটা ঠিক করতে হবে। এখন আমরা যদি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিই প্রেগনেন্সিতে, তাহলে কি হয়? মেটফরমিন দেওয়া যায়, দেওয়া যাবে না তা না, ক্যাটাগরি বি, এটা আমরা দিতে পারি। কিন্তু আমরা কি বলছি দেখো, এখানে বলছে ডিউ টু এফিকেসি অ্যান্ড সেফটি কনসার্নস, আমেরিকান যেটা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, তারা বলেছে ইট ডাজ নট রিকমেন্ডেড ওরাল অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তাহলে ওনারা বলছেন যেটা, যে আমেরিকান ডায়াবেটিস সোসাইটি, তারা কিন্তু আসলে কখনোই মেটফরমিনের কথা বলে না, সবসময় বলে যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন ইজ বেটার অপশন। কি হয়? মেটফরমিন অ্যান্ড দ্য সালফোনাল ইউরিয়া যদি দেই আর দ্য মোস্ট টু কমনলি প্রেসক্রাইব ওরাল অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস ডিউরিং প্রেগনেন্সি, transfer category B, others due to efficacy and safety concerns. The American Diabetes Association and DPCI does not recommend oral anti-hyperglycemic agents for gestational diabetes mellitus or pre-existing type 2 diabetes mellitus medication. Process classification notes placenta. এখন এটা ইম্পর্টেন্ট কথা একটু বলি, যে মেটফরমিন প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার কাছে যাবে, ঠিক আছে, কিন্তু ইনসুলিন যদি দেওয়া হয়, ইনসুলিন কখনোই প্লাসেন্টাল ব্যারিয়ার পাস করে বাচ্চার শরীরে যায় না। সো দ্যাট সবসময় বলা হয় যে ইনসুলিন, এই জন্য ইনসুলিনটা বেটার অপশন, যেহেতু এটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করছে না। এখন আমরা যে কথাটা বলেছি যে কিভাবে ব্লাড গ্লুকোজ আমরা মনিটরিং করি, অ্যাটলিস্ট 4 টাইমস সেলফ মনিটরিং, কিন্তু সে সেলফ মনিটরিং করে তার 4 বার মনিটরিং করবে, যেটা আমরা বলেছি এর আগে। ফাস্টিং করবে এবং প্রত্যেকবার খাবার পরে করবে। আফটার অ্যাচিভিং টার্গেট লেভেল, আমরা 2 ঘন্টা পর পর বলি। ল্যাব মনিটরিং করবে টিল 28 উইকস, ওয়ান্স ইন এ মান্থ, 28 থেকে 32 উইকস, ওয়ান্স ইন 2 উইক, সপ্তাহে 2টা করে, 2টা সপ্তাহে একবার করে করবে, 2 সপ্তাহ পর পর করবে। মোর দেন 32 উইক যদি হয়, ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার করে করবে। আদার প্যারামিটার্স টু বি মনিটর, ফান্ডাস, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, এগুলো আমাদেরকে কিছু দেখতে হবে। গ্লাইসেমিক টার্গেট কত? মিন প্লাজমা গ্লুকোজ থাকতে হবে 105 মিলিগ্রাম পার ডিএল। আর যদি মেইনটেইন করছি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, আমরা দেখছি মিন প্লাজমা গ্লুকোজ শুড নেভার গো বিলো 86। প্লাজমা গ্লুকোজ লেভেল শুড নেভার গো, ঠিক আছে, এর নিচে যাবে না। এখন প্রেগনেন্ট উইমেনের আমরা যেটা বলেছি সেটা এখানে শর্টকাটে আবার বলা হয়েছে, এত কিছু যাবো না। আমাদের যেটা কনসার্ন ইস্যু সেটা হচ্ছে যে আমরা জিডিএম পেশেন্ট আসলে আমরা কখন, একটা প্রেগনেন্ট উইমেন আসলে আমরা কখন দেখি? প্রেগনেন্ট উইমেন আসলে আমরা স্ক্রিনিং করবো একদম বুকিং এর পরে আমরা আবার 24 থেকে 28 উইকসে করবো। এর মধ্যে করতে গেলে যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তাহলে সেভাবে আমরা ম্যানেজমেন্ট দেবো। ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলেছি যে আমরা ইনসুলিনটা প্রেফার করি, ইনসুলিনটা দেবো। তার আগে, ইনসুলিন দেওয়ার আগে অবশ্যই আমরা তাকে বাসায় আমরা বলবো যে আপনি 7 দিন ম্যানেজ করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন, এক্সারসাইজ করেন, করে আপনি আগে দেখেন। যদি তার খুব বেশি না পারে, এটা করে যদি কন্ট্রোল হয় তাহলে ওকে, ইটস গুড। যদি কন্ট্রোল না হয় তখন আমাদেরকে ইনসুলিন দিতে হবে। আলটিমেটলি তাকে বলতে হবে যে আপনাকে ইনসুলিন দিতেই হবে, কিন্তু এটার প্রিপারেশন তাকে নিতে হবে। এবং এই যে
আলটিমেটলি থার্ড প্রেগনেন্সিতে আমরা কিভাবে চেক আপ করবো সেটা আমরা বলেছি, তাকে কিভাবে মনিটরিং করবো, বাচ্চাকে কিভাবে দেখবো, সেকেন্ড ট্রাইমেস্টারে এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে মনিটরিং আমরা কিভাবে করবো, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি করবো, সেকেন্ড ট্রাইমেস্টারে কি করবো, থার্ড ট্রাইমেস্টারে আমরা কি করবো। থার্ড ট্রাইমেস্টারে আমরা ফান্ডাল হাইটে রেগুলার দেখবো, দেখবো যে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে কিনা, তারপরে তার নন স্ট্রেস টেস্ট করবো, তার এএফআই কত আছে সেটা দেখবো। এভাবে আমরা কিন্তু মনিটরিং গুলো করবো। করার পরে আমাদের ফিটাল মনিটরিং করে আমরা ফিটাল সাইজটা দেখবো, বেসলাইন আল্ট্রাসাউন্ড। আমার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাটা বড় হয়ে গেল কিনা, তার ওয়েট কত হলো সেটা দেখতে হবে। আমরা 18 থেকে 22 যেটা করি মেজর ম্যালফরমেশন গুলো আছে কিনা, এবং একটা ডায়াবেটিস মাদারের কিন্তু ফিটাল ইকো করা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ আমরা জানি যে ডায়াবেটিক মাদারের বাচ্চাদের কিন্তু কার্ডিয়াক প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য কিন্তু একটা ফিটাল ইকো করা হবে। আমাদের ঢাকায় অনেক জায়গাতেই ফিটাল ইকো হয়, এটা করে নেওয়াটা ভালো। এবং ইউজুয়ালি এটা 22 এর ভিতরে করতে হবে। 22 এর পরে আসলে ইকো করলে পরে সেখানে আর কিছু দেখা যায় না। 26 অনওয়ার্ডস গ্রোথ এবং লাইকার ভলিউম দেখতে হবে। এবং থার্ড ট্রাইমেস্টারে যে ফ্রিকোয়েন্ট আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, সিটিজি করতে হবে, ওয়েট গেইনটা কেমন আছে, এফআই কেমন আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। ডেলিভারি করব কখন? ফিগো রিকমেন্ডেশন আছে কিছু, যে আমরা এই যে প্রেগনেন্ট মানে এইটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিক মাদার তাকে আমরা সাথে সাথে বলবো যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, সুতরাং আমরা সিজারিয়ান সেকশনে চলে যাব, যেটা প্রায় হয়ে যায়। অনেকেই বলে থাকে যে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি শেষের দিকে আসলে আপনার অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, বাচ্চার হঠাৎ করে আইউডি হয়ে যেতে পারে। আমরা কিন্তু ভয়েই থাকি, বারবার বলি যে বাচ্চা নড়াচড়া ঠিকঠাক করে মতো যেন দেখে। কিন্তু তাহলে কি সবাইকে আমরা রিকমেন্ড করবো সিজারিয়ান সেকশনে? দেখো এরা কি বলেছে, এরা বলেছে 38 থেকে 39 উইকস পর্যন্ত দেখবে। যদি বাচ্চার ওজন বেশি বড় হয়ে যায়, 4 কেজির উপরে, যে 33.8 থেকে 4 কেজির উপরে যায়, তখন কি করবে? তখন 38 থেকে 39 উইকস এর ভিতরে দেখো হয়ে গেছে এত বড়, ইন্ডিউস করবে ডেলিভারি, লেবার ইন্ডিউস করবে। 38 or appropriate for gestational age, poor control, poor complications, previous still birth ছিল, তাহলে সেখানে কি করবে? কিছু ছিল না। তার যদি কিছু না থাকে তাহলে সে কন্টিনিউ করবে 40 থেকে 41 উইকস, যেটা ওরা বলে ফিগো রিকমেন্ডেশন। আমাদের দেশে আসলে 41 উইকস পর্যন্ত জেস্টেশনাল ডায়াবেটিসের পেশেন্টকে নিয়ে যাওয়া খুব টাফ। হঠাৎ করে যদি বাচ্চা পেটের ভিতরে আইউডি হয়ে যায় তাহলে একটা বিপদের কথা। সুতরাং এখানে খুব ভালো মনিটরিংটা দরকার। আর যদি পোর কন্ট্রোল থাকে, পোর কমপ্লিকেশন থাকে, প্রিভিয়াস স্টিল বার্থের হিস্ট্রি থাকে, বাচ্চা যদি 3.8 থেকে 4 কেজির হয়, তাহলে সেক্ষেত্রে লেবার ইন্ডাকশন দিতে হবে। 4 কেজির উপরে বাচ্চা, তাহলে সেখানে সরাসরি ইলেকটিভ সিজারিয়ান সেকশনে যেতে হবে। এটা হচ্ছে ফিগর রিকমেন্ডেশন। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এই রিকমেন্ডেশন অনেকেই ফলো করি না। আমরা যে কি বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে, সুতরাং সরাসরি আপনাকে ডায়াবেটিস হয়ে গেছে, আপনাকে ইমিডিয়েট সিজারিয়ান সেকশনে যেতে হবে। এই কথাটা আমার সাথে একমত কিনা তোমরা জানাবা। কারণ আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি, অনেক প্রেগনেন্ট ওমেন ডায়াবেটিস হয়ে গেছে, সাথে সাথে সিজারিয়ান সেকশনে যায়। আমরা কিন্তু করি না। আমরা যেটা করি, আমরা ইন্ডাকশন দিই। আমরা বাচ্চার ওজন দেখি, হ্যাঁ আমরা আসলে অত বড় করি না, 3 কেজি 3.8 থেকে 4 কেজি পর্যন্ত যায় না। আমরা 38 উইক্স যদি অ্যাভারেজ বাচ্চার ওয়েট থাকে, কারণ 3.8 থেকে 4 কেজির বাচ্চা বা 3.8 হলে পরে সেই বাচ্চা নর্মাল ডেলিভারি করা টু ডিফিকাল্ট, এবং সেখানে কি হতে পারে, শোল্ডার ডিসপ্লেসিয়া হতে পারে। তো এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে বাচ্চা বড় হয়ে গেলে সেটা নর্মাল ডেলিভারি করা ডিফিকাল্টি। সুতরাং আমরা যেটা করি, না আমি যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চার ওয়েট আমরা দেখি, ওয়েট দেখার পরে যদি মনে হয় যে বাচ্চা বেশি বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আর্লি 37 অথবা 37 পার হয়ে 38-এ পড়লে পরে আমি ইউজুয়ালি তাকে ইন্ডাকশন অফ লেবারের কথা বলি। স্পেশাল প্রিকশন ডিউরিং লেবার, প্রেগনেন্ট উইমেন উইথ জিটিএম অন মেডিকেল ম্যানেজমেন্ট, মেটফরমিন অর ইনসুলিন যেটাই নিচ্ছে, রিকোয়ার ব্লাড সুগার মনিটরিং ডিউরিং লেবার বাই গ্লুকোমিটার। মনিটর করতে হবে তোমার লেবারের সময়, এটা কিন্তু মাস্ট বি, এটা মনে থাকতে হবে। The morning dose of insulin metformin is withheld on the day of induction labor, and the pregnant woman should be started on 2-hourly monitoring blood sugar. IV infusion with normal saline to be started and regular insulin to be added according to the blood sugar level as per the table below. এখন যদি সিজারিয়ান সেকশন আমরা করি এই পেশেন্টটার, তাহলে সিজারিয়ান সেকশনের জন্য তাকে সকালবেলায় ভর্তি হতে বলি ইউজুয়ালি। আর হচ্ছে যেটা সকালের ডোজটা আমরা দিতে নিষেধ করি, না দিয়ে আমরা তাড়াতাড়ি কিন্তু ইউজুয়ালি আমরা তার সিজারিয়ান সেকশন করবো। যদি ইন্ডাকশন দিই, তাহলে ইন্ডাকশন দিলে এই পেশেন্টটা তো খাওয়া দাওয়া করবে, সুতরাং ইন্ডাকশন দিলে সে পেশেন্ট ইনসুলিনটা নিতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে সেভাবে। কিন্তু হঠাৎ করে যদি তার সমস্যা হয়, সেই জন্য আমরা এই পেশেন্টকে রেগুলার মনিটরিং করব, তার ব্লাড সুগার লেভেল কন্টিনিউয়াসলি তার দেখবো আমরা এখানটায়।
ডিউরিং লেবারে কি করছে, ব্লাড সুগার লেভেলটা কিরকম লাগবে এটা বলেছে, অ্যামাউন্ট অফ ইনসুলিন কি দিচ্ছে, 90 থেকে 120 হলে আমরা কিন্তু এখানে কিন্তু ইনসুলিন অ্যাড করছি না। দেখো একটু আগাই তাড়াতাড়ি যাই। ডেলিভারি রুমে লেবার ম্যানেজমেন্ট, এটা মনে হয় এত ইম্পর্টেন্ট কথা না, ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে এই ক্ষেত্রে, বাড়িতে ডেলিভারি করা যাবে না। এটা অবশ্যই তাকে বলতে হবে যে আপনি এখানে বাসায় ডেলিভারি করবেন না, এই রিস্কটা নিবে না, কিছুতেই না, এটা বলে দিতে হবে তাকে। অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারির কথা বলতে হবে, এখানে সে ডেলিভারি করতে আসবে। এবং ডেলিভারিটা আমরা কি করে করবো এটা আমরা এত কিছু এখানে ডিটেল যাব না। আর আমরা এখানে ইনসুলিন ম্যানেজমেন্ট ডিউরিং ডেলিভারি এবং লেবার কি করবো এইটুকু শুধু একটু বলতে হবে। ইউজুয়াল ডোজ অফ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন যদি নেয় বেড টাইমে নিবে। মর্নিং ডোজ অফ ইনসুলিন ইজ উইথহেল্ড, মর্নিং ডোজটা নিবে না যদি তার সিজারিয়ান সেকশন হয়। ডেলিভারির সময়ও যদি না নেয়, কারণ যদি একদম লেবারে থাকে তাহলে সেই সময় না নিলেও চলবে, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ওই সময়টা আমরা একটু খাওয়া দাওয়া দিই না, একটু কন্ট্রোল হইতে খাবার দাবারতে, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। আইভি ইনফিউশন অফ নর্মাল সেলিন শুরু করতে হবে। Once active liver begins or glucose level falls 70 milligram per 70 milligram per dl, infusion is changed from saline to 5% dextrose. এইখানে খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা জানো যে আমরা যখন একটা সিজিএন সেকশন যাই অথবা মনিটর করি স্যালাইন দিয়ে, সেখানে কি করি, যদি ব্লাড সুগার লেভেলটা বেশি থাকে আমরা নর্মাল স্যালাইন দিই। যদি ব্লাড সুগার লেভেল এখানে নর্মাল স্যালাইন দেওয়ার পরেও কমে যাচ্ছে, কিছু দিলাম না, শুধু নর্মাল স্যালাইন দিয়ে আমরা মনিটরিং করছি, আমরা দেখলাম যে না এটা দেওয়ার পরেও বেড়ে যাচ্ছে তার বা কমে গেলে তো আমি তখন একটা স্যালাইন লাগাইতে পারি, তখন আমরা ডেক্সট্রোজ দেবো, কারণ তার সাথে আবার গ্লুকোজ যাবে। আর যদি দেখি যে তার ব্লাড সুগার লেভেল বেশি আছে তাহলে আমরা নর্মাল স্যালাইন দেবো। গ্লুকোজ লেভেল আর চেক আওয়ারলি ইউজিং এ পোর্টেবল মিটার অ্যালোং ফর অ্যাডজাস্টমেন্ট ইন ইনফিউশন রেট। আমরা এইভাবে ইনসুলিন দেবো, শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে পারি। আর মোটামুটি এইভাবে আমরা কন্ট্রাসেপটিভ চয়েসটা বলতে হবে, ব্রেস্ট ফিডিং এর কথাটা বলতে হবে, আমরা একটু বলে দেবো। আচ্ছা, ইমিডিয়েট পোস্টপার্টাম কেয়ারটা, এটা ইম্পর্টেন্ট কথা, যে এখানে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার কিন্তু ব্লাড সুগার লেভেল মেনটেন করতে হবে, রেগুলার পোস্টনেটাল কেয়ার নিতে হবে এবং ওজিটিটি করতে হবে 6 উইকস পোস্টপার্টাম, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অনুযায়ী সেভাবে কিন্তু আবার তার ওজিটিটি করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে মনিটর করতে হবে পারসিস্টেন্ট ডায়াবেটিস তার আছে কিনা, আসছে কিনা, সেটার জন্য তাকে কিন্তু ওই যে আবার আমরা ডায়াবেটিস লেভেলটা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটরিং করবো। কিভাবে করবো, একটা হচ্ছে 6 উইকস পরে করবো, তারপরে আবার হচ্ছে যে ফর ডায়াবেটিস এভরি 3 ইয়ার্স পরে করতে হবে, এভাবে কিন্তু তার ডায়াবেটিস লেভেলটা আমরা মনিটরিং করবো। ব্রেস্ট ফিডিংটা ইন্ডিকেটেড কিনা এই জিডিএম মায়েদের should be encouraged to breastfeed immediately after delivery in order to avoid neonatal hypoglycemia. এই বাচ্চাদেরকে কিন্তু ব্রেস্ট ফিডিং দিতে হবে। ব্রেস্ট ফিডিং না দেওয়ার কোনো রকম কোনো ইন্ডিকেশন নাই, এটা ব্রেস্ট ফিডিং দিতে হবে। তবে যেহেতু যে মায়েরা ইনসুলিন নেয় সেই বাচ্চাদের হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়, সেক্ষেত্রে নিওনেটোলজিস্ট তাকে স্যালাইন দিতে পারে, সেটা দিয়ে তারা মেনটেন করবে। আমাদের এখানে অনেকেই স্যালাইন দেয়, অনেকে দেখা যায় যে আর্লি ফিডিং দিয়ে দেয়, এবং যেহেতু মায়ের বুকের দুধটা পায় না, অনেকে দেখা যায় যে এই ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি নিওনেটোলজিস্টরা তারা টিন ফুড যেটা আছে বাইরের মিল্ক দেয়, অথবা কেউ কেউ দেখা যায় গ্লুকোজ দেয়, দিয়ে মেনটেন করে, এবং সাথে সাথেই মাকে পরের ফিডিং থেকে বলে যে ব্রেস্ট ফিডিং করবে, এবং মা যখন চলে আসে সিজার হোক ডেলিভারি হোক বেডে, তখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে থাকে। To continue for at least 3 to 4 months postpartum in order to prevent childhood obesity. প্রিভেন্ট করার জন্য কি বলছে এটা, টু কন্টিনিউ ফর অ্যাট লিস্ট ব্রেস্ট ফিডিংটা, এটা ব্রেস্ট ফিডিং করতে থাকবে, এবং ডায়াবেটিস ইন দ্য অফস্প্রিং টু রিডিউস দ্য রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন ইন দ্য মাদার। তাহলে এইটা কিন্তু রেগুলার মনিটরিং করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা যে আমরা রেগুলার মনিটরিং করবো। কন্ট্রাসেপটিভ চয়েসের ভিতরে কি কি নিতে পারে, বেরিয়ার মেথড নিতে পারে, লং অ্যাক্টিং নিতে পারে, ডিএমপিএ নিতে পারে, প্রজেস্টেরন অনলি পিল নিতে পারে, আর হচ্ছে যদি তার কোনো ভাস্কুলার ডিসঅর্ডার থাকে তাহলে সেক্ষেত্রে সে কন্ট্রাসেপটিভ ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা নিবে না। ক্যান উই প্রিভেন্ট জিডিএম, আমরা কি জিডিএম প্রিভেন্ট করতে পারি? If women at high risk for GTM based on pre-existing disorder, nutritional counseling should be provided on healthy eating and prevention of excessive gestational weight gain in early pregnancy, ideally before 15 weeks of gestation, and to reduce the risk of GTM. কি করতে হবে, এখানটায় জিটিএম রিস্ক কমানোর জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে, এবং আর্লি প্রেগনেন্সির পরে তার হচ্ছে ওয়েট গেইনটা তাকে হচ্ছে একটু রেস্ট্রিক্টেড করতে হবে। প্রিকনসেপশনাল রিকমেন্ডেশনের ভিতরে কিছু কথা বলতে হয় যে উমেন উইথ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস যাদের আছে, who are planning in pregnancy should ideally be managed beginning in preconception
in a multidisciplinary clinic including an endocrinologist, আমরা এটা বলেছি, maternal fetal medicine specialist, registered dietitian, nutritionologist and diabetes care and education specialist when available. যদি আমার অ্যাভেলেবল থাকে তাহলে সে যে কোনো একজনের কাছে যাবে, যে একটা অ্যাডভাইস নেবে, নিয়ে তাকে প্রিকনসেপশনাল কাউন্সিলিংটা নেবে, তারপরে সে বেবি নেওয়ার জন্য রেডি হবে। সাথে অনেকগুলো ব্যাপার আমরা বলতাম যে তাকে যেতে হলে কার কাছে যেতে হবে, কোন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবে, তার যেহেতু বারবার চেক আপ করতে হবে তাহলে তার মনিটরিং সাপোর্টটা রাখবে, এরকম অনেক কিছু আমরা তাকে বলে দেবো যখন সে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর জন্য আসবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ব্যাপার আছে, এত বলা আছে না, আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাই। আমরা জিডিএম এ মনে হয় জিডিএম এ যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ক্লাসের পরে বলে, আমরা জিডিএম টা এখানে শেষ করি, এত বেশি কিছু না। যেটা ইম্পর্টেন্ট কথা আমার কাছে মনে হয় যে জিডিএম বা ডায়াবেটিক যদি মাদার হয় তাহলেই তাকে বলতে হবে যে তাকে দেখে ডিসিশন দিতে হবে যে কি করা যাবে। আমরা সিজারিয়ান সেকশনে না যে কখন আমরা ইন্ডাকশন দেব সে ব্যাপারটা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটাতে যাই। আচ্ছা, আমি এনিমিয়াটা খুব সংক্ষেপে একটু বলবো, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু খুবই সংক্ষেপে বলতে হবে কারণ সবাই এটা মোটামুটি জানো। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি যেটা, সেটা হচ্ছে কমনেস্ট মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। আর 80-20 pregnant women are anemic in developed countries as compared to 40-75% in developing countries. It is responsible for significant high maternal and fetal mortality rate worldwide. তাহলে এনিমিয়া একটা কমন একটা কমপ্লিকেশন এবং এটা মেডিকেল ডিসঅর্ডার। সাধারণত দেখা যায় 18 থেকে 20, আরো বেশি আসলে আমাদের দেশে, আরো বেশি ডেভেলপিং কান্ট্রিতে অনেক বেশি মেয়েরা এনিমিয়ায় ভুগে। যতগুলো মেয়ে আমরা পাই দেখি মোটামুটি সবাই এনিমিয়ায় ভুগছে। and it is responsible for significant high maternal and fetal mortality rate. এবং এই এনিমিয়ার জন্য কিন্তু ফিটাল এবং ম্যাটারনাল মর্টালিটি রেট বাড়ে। কেন বাড়ে? একটা মা যদি এনিমিয়া থাকে, তার সে ডেলিভারির সময় যদি তার ব্লাড লস বেশি হয় তাহলে কিন্তু তার মর্টালিটি রেট বেড়ে যায়। সুতরাং তাকে আগে থেকেই তার এনিমিয়া কারেকশন করতে হবে। Anemia in pregnancy is defined as hemoglobin concentration is less than 11 gram per dl. দেখো 11 গ্রাম পার ডিএল এর কম হলেই কিন্তু তাকে আমরা এনিমিয়া বলি। এখন দেখাচ্ছে ক্লাসিফিকেশন দেখাচ্ছে। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন আমরা কি বলবো? মাইল্ড কতটুকু বলবো? মাইল্ড বলবো 9 থেকে 10.9 গ্রাম যদি হয় তাহলে মাইল্ড। মডারেট হচ্ছে 7.8 থেকে 9 গ্রাম যদি হয় মডারেট। সিভিয়ার হবে 7 গ্রাম পার ডিএল, আর ভেরি সিভিয়ার হবে 4 গ্রাম পার ডিএল। ক্লাসিফিকেশন অফ এনিমিয়া অনেক কিছু, আমরা এত কিছুতে যাবো না, আমরা শুধু অল্প একটু বলে আমরা এনিমিয়াটা বলি। প্রেগনেন্সি এনিমিয়া ফিজিওলজিক্যাল এনিমিয়া হতে পারে, প্যাথোলজিক্যাল এনিমিয়া হতে পারে। প্যাথোলজিক্যাল এনিমিয়ার ভিতরে কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। হেমোরেজিক এনিমিয়ার ভিতরে অ্যাকুইট এবং ক্রনিক হতে পারে। এটা ফলোইং ব্লিডিং ইন আর্লি মান্থস অফ প্রেগনেন্সি অর অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে। আর ক্রনিকে কি হতে পারে? হুকম ইনফেস্টেশন থাকতে পারে, ব্লিডিং থাকতে পারে, ব্লিডিং পাইলস যদি থাকে তাহলে তাদের হেমোরেজিক এনিমিয়া হয়। আর হেমোলাইটিক এনিমিয়া থাকতে পারে, বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি থাকতে পারে, হেমোগ্লোবিনোপ্যাথি থাকতে পারে। এটা কিন্তু খুবই কমন হেমোগ্লোবিনোপ্যাথি এখন আমাদের দেশে। অনেক পেশেন্ট এনিমিক থাকে, যখন আমরা হেমোগ্লোবিনোপ্যাথি ইলেকট্রোফোরেসিস করতে দিই দেখা যায় সে হয় ট্রেট অথবা তার কোনো ডিজিজ আছে। এটা কিন্তু আমাদের দেশে একেবারেই আগে তো এত আমরা কমন পেতাম না এত বেশি। এখন কিন্তু আমরা অনেক পেশেন্টেরই পাই হিমোগ্লোবিনোপ্যাথিস, যাদের হচ্ছে ইলেকট্রোফোরেসিস করলে ট্রেট পাওয়া যাচ্ছে অথবা ডিজিজ পাওয়া যাচ্ছে। ফিজিওলজিক্যাল এনিমিয়া অফ প্রেগনেন্সি এটা কি? ডিউরিং প্রেগনেন্সি ম্যাটারনাল প্লাস ভলিউম গ্র্যাজুয়ালি এক্সপান্ডস বাই 50%। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই সময়টায় ম্যাটারনাল প্লাজমা ভলিউম কিন্তু 50% বেড়ে যায়। অ্যান্ড ইনক্রিজ অফ অ্যাপ্রক্সিমেটলি 1200 ml বাই টার্মে কিন্তু এত বেশি বাড়ে, 1200 ml এর মতো। মোস্ট অফ দ্য রাইজ টেক্স প্লেস বিফোর 32nd to 34 week gestation, and thereafter there is relatively little changes. The total increase in red blood cells is 25%. red blood cell কিন্তু increase হচ্ছে 25%, approximately 300 ml that occurs later in pregnancy. This relative hemodilution produces a fall in hemoglobin. এই যে একটা হেমোডাইলেশন হচ্ছে, এত বেশি বেড়ে যাচ্ছে, এর মধ্যে একটা হেমোডাইলেশন হচ্ছে। এই হেমোডাইলেশনের জন্য কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা ফল করছে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ফল করছে, thus presenting a picture of the iron deficiency anemia. However, it has been found that these changes are a physiological alteration of the pregnancy necessary for the development of the fetus. এখন ইরাথ্রোপোয়েসিস হচ্ছে, ইরাথ্রোপোয়েসিস জানো যে অ্যাডাল্টে এটা কোথায় হয়, এইদিকে যাই না আমরা। আয়রন রিকোয়ারমেন্ট ইন প্রেগনেন্সি, এটা কি হচ্ছে? প্রেগনেন্সিতে আয়রন রিকোয়ারমেন্ট কত হচ্ছে? ডিউরিং প্রেগনেন্সি অ্যাপ্রক্সিমেটলি 1500 milligram iron is needed
ফর ইনক্রিজ ইন ম্যাটার্নাল হিমোগ্লোবিন, দি ফিটাস অ্যান্ড প্লাসেন্টা। কেন লাগছে 1500 গ্রাম আয়রন? কেন লাগছে? একটা হচ্ছে ম্যাটার্নাল হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য, ফিটাস অ্যান্ড প্লাসেন্টা লাগছে রিপ্লেসমেন্ট অফ দ্য ডেইলি লস থ্রু ইউরিন, স্টুল অ্যান্ড স্কিন, রিপ্লেসমেন্ট অফ ব্লাড লস অ্যাট ডেলিভারি অ্যান্ড ল্যাকটেশনাল ফেজের জন্য। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট এটা বেড়ে যায়। আমরা ইউজুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারে ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্টটা দিই, ফলিক অ্যাসিডটা দিই ফলিক অ্যাসিড পূরণ করার জন্য। আরেকটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি 12 উইকস এর পরে আমরা আয়রন দিচ্ছি সরাসরি, এবং তার সাথে আমরা ক্যালসিয়াম অ্যাড করছি। It is recommended for pregnant women to prevent maternal anemia, puerperal sepsis, low birth weight, and preterm birth of the babies. Iron deficiency anemia, about 95% pregnant women with anemia have iron deficiency anemia. কারণ আমাদের দেশের মেয়েরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগে, এবং 95% অফ প্রেগনেন্ট ওমেনই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ভুগছে। এ প্রেগনেন্ট ওমেন ইজ সেড টু বি এনিমিক ইফ হার হিমোগ্লোবিন ইজ লেস দেন 10 গ্রাম পার ডে। আমরা কিন্তু এর আগে বললাম 11 গ্রাম পার ডে হলে পরে কিন্তু বলা হবে, কিন্তু কোনো কোনো সময় আমরা 10 গ্রাম পর্যন্ত নেই, 10 গ্রামের নিচে হলে তখন তাকে বলা হচ্ছে। কজ কি? রিডিউস ইনটেক অফ অ্যাবজর্পশন অফ আয়রন। এটা আমরা সবাই জানি যে তার আয়রন অ্যাবজর্পশনটা কম হচ্ছে। and excess demand such as multiple pregnancy, অথবা তার কোনো কারণে যদি ব্লাড লস হয়, তাহলে সেই কারণে তার এনিমিয়া ডেভেলপ করে। এখন এই যে এনিমিয়া হলো প্রেগনেন্সিতে, আসলে আমরা কি জন্য এত বেশি অরিড থাকে যে এই প্রেগনেন্সির জন্য মায়ের কি কি সমস্যা হতে পারে এবং বাচ্চার কি কি সমস্যা হতে পারে। তাহলে কি হয়? মায়ের ইফেক্ট অফ এনিমিয়া অন দ্য মাদার: রিডিউস রেজিস্ট্যান্স টু ইনফেকশন কজড বাই ইম্পেয়ার্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। কি হচ্ছে? কমের জন্য কি হচ্ছে? ইনফেকশনের চান্সটা তার বেড়ে যাচ্ছে, ইম্পেয়ার্ড সেল মেডিয়েটেড ইমিউনিটিও তার কমে যাচ্ছে। রিডিউস অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড পোস্টপার্টাম হেমোরেজ, স্টেইন অফ ইভেন অ্যান্ড আনকমপ্লিকেটেড লেবার মে কজ কার্ডিয়াক ফেলিওর। তাহলে এই যে তার এনিমিয়ার জন্য তার কিন্তু কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করতে পারে। প্রিডিসপোজিশন টু পিআইএইচ অ্যান্ড প্রিটার্ম লেবার ডিউ টু অ্যাসোসিয়েটেড ম্যালনিউট্রিশন, reduced enjoyment of pregnancy and motherhood owing to fatigue, potential threat to life. তাহলে তার যদি সে সারাক্ষণই খারাপ লাগে, সে কোনো এনার্জি না পায়, তাহলে যে সেই জার্নিটা এটা কিন্তু সে এনজয় করতে পারছে না, এবং তার কিন্তু পরবর্তীতে ডেলিভারির সময় একটুখানি ব্লিডিং হয়, তাহলে কিন্তু তার লাইফ থ্রেট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তাকে অবশ্যই আগে থেকে ম্যানেজমেন্টে যেতে হবে, ট্রিটমেন্টটা নিতে হবে। আর ফিটাসের কি হচ্ছে? যে বাচ্চাটার যে মাটা এনিমিয়া, তার বাচ্চা কিন্তু অক্সিজেন সাপ্লাই কম পাবে, এবং তার অবশ্যই গ্রোথ রিটার্ডেশন হবে। অনেক সময় আসে মায়েরা গ্রোথ রিটার্ডেশনের বেবি নিয়ে, এসে বলে আমার বাচ্চা বাড়ছে না। কেন বাড়ছে না? বিকজ তার অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। তার অক্সিজেন সাপ্লাই যে যাবে বাচ্চার শরীরে, কিভাবে যাবে? কে নিয়ে যাবে? নিয়ে যাবে তার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি কম থাকে, তাহলে হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন ক্যারি করে, তাই না? এখন হিমোগ্লোবিন যদি কম থাকে, তাহলে তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, তার বাচ্চার শরীরে যাবে না, তার মায়ের শরীরেও যাবে না, বাচ্চার শরীরেও যাবে না। এই বাচ্চাগুলোর কি হওয়ার সম্ভাবনা? প্রিম্যাচুরি হওয়ার সম্ভাবনা, লো বার্থ ওয়েট হতে পারে, এনিমিয়া এ ফিউ মান্থস আফটার বার্থ ডিউ টু পোর স্টোরস, ইনক্রিজ রিস্ক অফ পেরিনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। এই বাচ্চাগুলো কি হবে? সেই বাচ্চাগুলো এনিমিয়ায় ভুগবে ডেলিভারি পরে, এবং পেরিনেটাল মরবিডিটি মর্টালিটি হওয়ার সম্ভাবনাও থাকবে। তাহলে কতখানি রিস্ক থাকছে যে একটা মা যদি এনিমিক হয়, তাহলে তার বাচ্চাটারও অনেক দিক থেকে সমস্যায় পড়বে। Prevention of iron deficiency anemia. The midwife can help to identify women at risk of anemia by accurate history of medical, obstetric and social life. History taking খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জিনিসটা আমরা অনেক সময় মিস করি। আমাদের যাদের অনেক পেশেন্ট থাকছে, বা আমরা মনে করছি যে দুটো একটা কথা, পেশেন্ট শুধু ক্লিনিক্যালি যে কথাগুলো বলছে, তার যে কমপ্লেন বলছে, সেটাই যদি শুনে আমরা ট্রিটমেন্ট করতে যাই, তাহলে কিন্তু এই কথাটা একটু আমি হয়তো এক্সট্রা অ্যাড করছি, যে আমরা কিন্তু আসলে একটা পেশেন্টের যদি হিস্ট্রি ঠিক মতো নেই, অনেক কিছু জানতে পারি, কিন্তু আমি দেখেছি অনেক জুনিয়র ডাক্তারদের বা অনেকেই এই হিস্ট্রির ব্যাপারে এত বেশি ইম্পর্টেন্স দেয় না, জানতেও চায় না। শুধু সে যেটা কমপ্লিট করে, আমার এখানে ব্যথা, ঠিক আছে ওইটুকু লিখলো, আমার এখানে সমস্যা এইটুকু লিখলো, কিন্তু তোমাকে যে কোয়ারি করে বের করতে হবে যে তার আদার কোনো সমস্যা আছে কিনা। ইভেন একটা ডিজিজের সাথে একটা মায়ের কিন্তু তার মেন্টাল কন্ডিশনও জানা উচিত। একটা প্রেগনেন্ট মা যে সে শুধু বাচ্চা কনসেপ্ট করছে, তার যে মেন্টাল কন্ডিশনটা হতে পারে, সে অনেক যন্ত্রণার ভিতরে আছে, তার পারিবারিক অনেক ঝামেলা আছে, সেটা সে কি করে? একজন ডাক্তারের কাছে যখন আসে, তখন ডাক্তার যদি তার সাথে একটু ভালোভাবে কথা বলে, একটু সাপোর্ট দেয়, তাহলে কিন্তু সে এই যন্ত্রণা থেকে বের হতে পারে, তাই না? তার মেন্টাল কন্ডিশনটা ইমপ্রুভ করতে পারে। সুতরাং আমাদের কিন্তু হিস্ট্রিটা ভালো করে নেওয়া উচিত অবশ্যই। কিভাবে ম্যানেজমেন্ট করবো? অ্যাভয়েডেন্স অফ ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থ। আমাদের দেশে কেন হচ্ছে ঘন ঘন বাচ্চা হয় একটা মায়ের? ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থের জন্য একটা মা
তার কিন্তু যে নিডটা দরকার সেটা সে রিকোয়ারমেন্টটা দরকার সেটা সে নিতে পারছে না, আবার মা হচ্ছে, যার জন্য তার হচ্ছে তার সমস্যা হচ্ছে, তার সে এনিমিক হচ্ছে কন্টিনিউয়াসলি, তার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট পাচ্ছে না। তাহলে সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি দিতে হবে, ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে, এডিকুয়েট ট্রিটমেন্ট টু ইরাডিকেট ইলনেস লাইকলি টু কজ এনিমিয়া, এটা আমাদের দেখতে হবে, আর্লি ডিটেকশন অফ ফলিং হিমোগ্লোবিন লেভেল, আর্লি করতে হবে যে সেই মাটার হিমোগ্লোবিন লেভেল কত। আমরা অনেক সময় দেখি যে অনেক পেশেন্ট অনেক দিন ধরে দেখাচ্ছে কিন্তু তার হিমোগ্লোবিন লেভেলটা করা হচ্ছে না। আসছে হয়তো আলট্রাসোনোগ্রাফি করে আসছে, বা সে নিজে দেখাচ্ছে না ডাক্তারের কাছে, আসছে আলট্রাসোনোগ্রাফি করতে, করে দেখা গেল তার হিমোগ্লোবিন অনেক কম। Preventive management কি women having hemoglobin level 7.5 milligram percentage and those associated with obstetrical and medical complication must be hospitalized, এরকম যদি হয় 7.5 তাহলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। Following therapeutic measures are to be instituted: diet, antibiotic therapy, blood transfusion, iron therapy which may be oral or parenteral oral iron। আমরা কি দিতে পারি? যদি অনেক বেশি কম থাকে তাহলে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন দিব। ব্লাড ট্রান্সফিউশন লেভেলে যদি না মনে হয় যে না তার আয়রন থেরাপি দিয়ে হবে, তাহলে আমরা প্যারেন্টাল আয়রন দিব, অথবা প্যারেন্ট আরো যদি মোটামুটি যদি দেখছি না একটু কম, সেটা আয়রন ওষুধ দিয়ে দেওয়া যাবে, তাহলে আমরা আয়রন মেডিকেশন দেবো, ওরাল ফর্মে আমরা আয়রন দেবো। ম্যানেজমেন্ট ডিউরিং লেবার, এখন আমরা ডেলিভারির সময় কিভাবে এটা ম্যানেজ করব। ফার্স্ট স্টেজে আমরা কি করব, এনিমিক একটা পেশেন্টকে স্পেশাল প্রিকশন আমাকে নিতে হবে। স্পেশাল প্রিকশনের মধ্যে আমরা ডেলিভারি যেটা করি সেটা করব, এবং আমাদের কি করতে হবে, একটা মেয়ে এনিমিক তাহলে ব্লাড ডোনার বলে রাখতে হবে যে তার যেন ব্লিডিং হলে আমরা সাথে সাথেই সাপোর্ট পাই। যদি তার মনে হয় যে ব্লাড লেভেল কম, তাহলে আমরা হাতে ব্লাড তুলে রাখবো, কারণ ডেলিভারির পরে আমরা জানি না যার পিপিএইচ হতে পারে, সুতরাং আমরা বিপদে পড়তে যাব না। আমরা অবশ্যই ব্লাড ডোনার ডেকে তাকে আমরা ব্লাড দিয়ে রেডি করে রাখবো, অথবা ব্লাড তুলে রাখবো, যদি লাগে ব্লাড দেবো। যদি আরো কম থাকে, একদম তোমার কাছে শেষ পর্যায়ে আসছে, পেশেন্টটা অনেক এনিমিক, তাহলে অবশ্যই ব্লাড হাতে নিয়েই তার ডেলিভারি করতে হবে। তাহলে এই প্রিকশন গুলো যদি আমরা নেই, তাহলে ডেলিভারির সময় আমরা অযথা বিপদে পড়বো না। সেকেন্ড স্টেজে যেটা বলি, আমরা আমরা আসলে মেথারজিন দেই না এখন, তাই না, আমরা অক্সিটোসিন দিই। অক্সিটোসিন দিয়ে বেবি ডেলিভারির পরে আমরা যেটা বলি যে বেবি ডেলিভারির পর কি করি, আমরা কন্ট্রোল কন্ট্রাকশন দিই এবং আমরা অক্সিটোসিন দিই, তাই না? কি বলে এটাকে? আচ্ছা, এটা 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 নিয়ে আমরা কথা বলবো পরে। তাহলে এখানে থার্ড স্টেজে কি হলো, ব্লাড লসটা রিপ্লেসড হবে, ফ্রেশ যদি এনিমিয়া থাকে তাহলে আমরা যেটা বলেছি আমরা প্যাকড সেল দিব, দিয়ে তাকে ম্যানেজ করবো। এই তো মোটামুটি পিরিয়ড তাকে আমরা ম্যানেজ করবো। এনিমিয়ার উপরে এটা খুব বেশি কিছু নয়। এনিমিয়ার মধ্যে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন লেভেলটা করতে হবে, এবং অনেক পেশেন্টেরই হচ্ছে থ্যালাসিমিয়া থাকে, সেটা আমরা ডায়াগনোসিস করতে হবে। আদার কোনো কজ আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে, এবং তার হিমোগ্লোবিন লেভেল কম থাকলে অবশ্যই তাকে আমরা তো অবশ্যই আয়রন দিই। অনেক সময় দেখা যায় যে তার অ্যাবজর্পশনের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবজর্পশনটা কেন হচ্ছে না সেটা আমরা দেখতে হবে। আদার কোনো ডিজিজ তার আছে কিনা সেটা দেখতে হবে, এবং যদি সে মুখে আয়রন নিতে না পারে তাহলে সেক্ষেত্রে তাকে আমাদেরকে আয়রন প্যারেন্টাল আয়রন দিতে হবে, এবং সে প্যারেন্টাল আয়রনে যদি তার ঘাটতিটা পূরণ না হয় তাহলে সেখানে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। প্রেগনেন্সিতেও সে ব্লাড ট্রান্সফিউশন নিতে পারে, এবং ডেলিভারির সময় তার হিমোগ্লোবিন লেভেল দেখে, তার আয়রন লেভেল দেখে আমরা সেভাবে ব্লাডের ম্যানেজমেন্ট করে ব্লাড দেবো ডেলিভারির সময়। Anemia in pregnancy, it is the most commonly occurring disorder during pregnancy. So every mother who are pregnant must screen for anemia and must take treatment as soon as possible, along with food rich in iron, and also must have family support and care throughout pregnancy. এবং এইখানে কি কি খাবার, আমরা যেহেতু বলি যে আয়রন ডেফিসিয়েন্সি কমন, তাহলে এখানে কি ধরনের ফুড খাবে? অনেক মা যারা শিক্ষিত, এডুকেটেড, তারাও কিন্তু এসে জিজ্ঞাসা করে আমি কি ধরনের খাবার খাবো, আয়রন কোন কোন খাবারে পাওয়া যায়, এটা কিন্তু মোটামুটি সবাই জানে, না জানার কিছু না। তারপরেও কিন্তু ডাক্তারের কাছে এসে তারা জিজ্ঞাসা করবে যে আমি কি ধরনের খাবার খাবো। তাহলে তোমাকে তখন বলে দিতে হবে যে কি ধরনের খাবার সে খাবে, কি খেলে তার আয়রন ডেফিসিয়েন্সি পূরণ হবে, সে ধরনের খাবারও বলে দিতে হবে। তো আমার মনে হয় যে এখানে আয়রন এনিমিয়া নিয়ে এত ডিটেল আমরা আর কিছু যাচ্ছি না, এখানে আমরা শেষ করি। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কথা বলো। আসসালামু আলাইকুম ম্যাম, চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছে। চেম্বার প্র্যাকটিসে আয়রন ইনজেকশন প্রেসক্রাইবের ডোজটা জানতে চেয়েছে। ম্যালটোফার 1 গ্রাম 500 650, অনেক অনেক প্রিপারেশন আছে। দেখতে পাচ্ছি না ম্যাম জানতে চেয়েছে যে চেম্বার প্র্যাকটিসে হ্যাঁ, আয়রন ইনজেকশন। চেম্বার প্র্যাকটিসে আয়রন ইনজেকশন প্রেসক্রাইবের ডোজটা জানাবেন প্লিজ। মেল্টর 1 গ্রাম 507, অনেক প্রিপারেশনই আছে, কোনটা বেস্ট, উইকলি কয়টা দিয়ে আবার কতদিন পর রিপিট
সিবিসি করাবো। আচ্ছা, এই কোশ্চেন করেছে কে? তাসনিম। তাসনিম। আচ্ছা, তাসনিম কি চেম্বার প্র্যাকটিস করে? তাসনিম, কথা বলো। ম্যাম আসসালামু আলাইকুম। জি ম্যাম, আমি ওয়ালাইকুম। কোশ্চেন করেছিলাম। তুমি কি চেম্বার প্র্যাকটিস করো? জি জি ম্যাম, চেম্বার না ম্যাম, আমি একটা অনলাইনে আছি, অনলাইনে চেম্বারে বসি না, অনলাইন একটা গ্রুপে ডক অনলাইনে? টাইম, ওখানে পেশেন্ট দেখি। অনলাইনে জি পেশেন্ট ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমাকে আসলে দেখতে হবে যে এই পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কত। হুম হুম হুম। হিমোগ্লোবিন হুম, লেভেলের উপরে ডিসিশন নিবা তো তুমি, তাই না? যে তুমি জি ম্যালটোভার ম্যাডাম। দিবা নাকি অন্য কিছু দিবা, বা হুম আয়রন হুম হুম। প্রিপারেশন দিবা, ওরাল ফর্মে দিবা। এখন তোমার পেশেন্টের যদি মনে হয় যে প্রেগনেন্সি কত উইকস, ইউজুয়ালি আমরা আর্লি ট্রাইমেস্টারে ম্যালটোফার দেই না। তাহলে আমরা কবে আচ্ছা। দিচ্ছি? 12 সপ্তাহের পরে, 14 সপ্তাহ থেকে। জি যদি ম্যাডাম। সেইখানে তোমার পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল কত হলে তুমি দাও, তোমার জানাটা কি বলো তো একটু। ম্যাডাম আমি জেনারেলি 9 মানে আপ টু 9 গ্রাম/ডিএল পর্যন্ত হচ্ছে ওরাল প্রিপারেশনে দিয়ে থাকি। প্রথমে হচ্ছে যখন 10-এর উপরে থাকে তাহলে হচ্ছে ওরাল প্রিপারেশনের ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মটা হচ্ছে এক মানে এক বেলা করে দিই। আর যদি দেখি যে তার 10-এর নিচে আছে তখন 2 বেলা দিই, সকালে রাতে। যদি দেখি যে ম্যাডাম 9-এর নিচে নেমে গেছে, 8 বা 8 থেকে 9-এর, তখন ম্যাডাম হচ্ছে জেনারেলি হচ্ছে ম্যালটোভার বা ফেরিসেন এটা হচ্ছে দিই। তবে আসলে এখন দেখি অনেক প্রিপারেশন আছে, তো কোনটা হুম। বেস্ট হবে আসলে 1 গ্রাম দেয়া না 500, এই আচ্ছা, এটা তো বিষয়টা একই আসলে কনফিউশন প্রিপারেশন, আছে। এটা হচ্ছে তোমার ইয়েটা আলাদা, স্ট্রেংথ আলাদা। এখন তোমার আচ্ছা। কাছে এই পেশেন্ট গুলো যখন আসে, তুমি তো 12 উইকস থেকে আয়রন প্রিপারেশনে চলে যাও, তাই না? ওরাল আয়রন দাও। জি জি জি। এখন অনেক পেশেন্ট ওরাল আয়রন নিতে পারে, অনেক পেশেন্ট নিতে পারে না। তো প্রথম থেকেই তুমি শুরু করছো, তুমি তো হিমোগ্লোবিন লেভেল কম দেখে আয়রন দিচ্ছ না। যখনই কম, তখনই তুমি আহ আয়রন দেওয়ার পরও, ট্যাবলেট দেওয়ার পরও, আয়রন ক্যাপসুল দেওয়ার পরও যদি তার দেখো যে হিমোগ্লোবিন লেভেলটা কম, তাহলে সেক্ষেত্রে তখন তুমি ইনজেকশন প্রেফার করবা, যে আয়রন মুখে দিয়েও তার হচ্ছে না। এখন আমরা কিন্তু বলেছি যে 11-র কম যদি হয় তাহলে কিন্তু এনিমিয়া বলবো। আর আমাদের দেশের জন্য হুম 11-র কম হলে তো বলবো না, সব পেশেন্টের 11-র কমই থাকে। তাহলে হুম 10, হুম হুম। 10-এর কম যদি থাকে কোনো পেশেন্টের, তাহলে সে এনিমিক। তাহলে 10-এর কম তোমার কাছে আসলো, 10-ই আসলো, 10-ও যদি আসে, তোমার এখন কত ট্রাইমেস্টারে এটা তোমার চিন্তা করতে হবে, কোন আচ্ছা ট্রাইমেস্টারে তুমি দিবা। এখন ধরো আচ্ছা। মিড ট্রাইমেস্টারে এরকম হলো, তুমি অবশ্যই একটা আয়রন ইনজেকশন দিতেই পারো, এটা কোনো কন্ট্রাইন্ডিকেশন না। আয়রন ইনজেকশন দেবো, কতটুকু দিবা? 10 আছে, তুমি 500 দিলে তোমার বেশি দিতে হবে, অনেক দিন দিতে হবে, বেশি দিতে হবে। তুমি যদি 1 গ্রামও পাওয়া যায়, 1 গ্রাম যদি দিয়ে হুম দাও, হুম এটা তো সুন্দর স্যালাইন দেওয়া থাকে, স্যালাইনের ভিতরে হুম ইনফিউশনটা হুম দিয়ে হুম হুম। দিবা। দিলে পরে তোমার দুটো দিলে পরে বেশ সুন্দর, 10 যদি থাকে দুটো দিলে তুমি দেখবা যে এক হয়ে যাবে। কিন্তু আচ্ছা। এটার একটা ব্যাপার আছে, তুমি যদি ব্লাড দাও, যে পেশেন্টের ব্লাড দিবা, সে পেশেন্টের কিন্তু 1 ব্যাগ ব্লাড দেওয়ার পরে তার 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়বে। কিন্তু এই যে আমরা আয়রন দিচ্ছি হুম ইনফিউশন, হুম হুম। সেটাতে কিন্তু তোমার হিমোগ্লোবিন লেভেল সাথে সাথেই বাড়বে না। এটা বাড়তে হলে তোমার কিন্তু 21 ডেজ অপেক্ষা করতে হবে, তারপরে বাড়বে। সুতরাং এটা দেওয়ার আচ্ছা। পরে পেশেন্ট এসে যদি তোমাকে বলে যে আমি সপ্তাহে একটা করে দিতে পারো 1 গ্রাম, তারপরে জি দেখতে হবে যে তোমার কত উইকস, কত জেস্টেশনাল এজ, সেই অনুযায়ী তোমাকে সেভাবে দিতে হবে। সেক্ষেত্রে সপ্তাহে দুটো দেওয়া যায়। কিন্তু আচ্ছা। তোমার পেশেন্ট যদি এসে তোমাকে বলে যে আমি তো দিলাম 2টা বা 3টা স্যালাইন, তারপরেও আমার ইয়ে বাড়লো না কেন, হিমোগ্লোবিন লেভেল, তাহলে তোমাকে তখন বুঝাতে হবে যে না, এটা আস্তে আস্তে বাড়বে, আপনাকে মিনিমাম 1 মাস সময় নেন, দেখেন এর মধ্যে বেড়ে যাবে। এর মধ্যে সে আয়রন খাবে, আয়রন কন্টেনিং ফুডও খাবে, ঠিক আছে? এগুলো জি ম্যাম। খেলে পরে তার ব্লাড সুগার লেভেল ঠিক হয়ে যাবে, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ব্লাড এনিমিয়া এনিমিয়া কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ম্যাম। ম্যাডাম যখন ইনজেক্টেবল দিচ্ছি ম্যাম সাথে ওরালও চলবে, ওরালটাও কন্টিনিউ থাকবে হ্যাঁ, যদি ওরাল যদি সে নিতে পারে ওরাল চলবে, ওরাল তো তার কন্ট্রাইন্ডিকেশন নাই, ওরাল চলবে, তার সাথে ম্যাডাম সে ইনফেকশনটা নিচ্ছে। উইকলি একটা করে কতদিন দিবে, কতদিন পর আবার হিমোগ্লোবিন? এইটা তোমার ডিপেন্ড করবে যে তোমার আসলে কতখানি লস। তোমার যদি এখন সিভিয়ার এনিমিয়া থাকে, যদি 7 হয়ে যায় বা 8 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন ইজ বেটার। 7 হয়ে গেলে তোমার আয়রন দিয়ে অনেক অনেক বেশি দিতে হবে। প্রেগনেন্সিতে এত বেশি ওরা ইনফিউশন নিতে পারে, ঠিক আছে? সিভিয়ার ছাড়া সেক্ষেত্রে মডারেট? তুমি সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি 1 ব্যাগ ব্লাড দিয়ে দাও বা 2 ব্যাগ ব্লাড দিয়ে দাও, তাহলে তার তাড়াতাড়ি কারেকশনটা হবে। ইনফিউশনে কারেকশন হতে সময় লাগে, সেক্ষেত্রে তোমার ব্লাড ট্রান্সফিউশন হবে যদি সিভিয়ার এনিমিয়া হয়। মডারেট হচ্ছে মাইল্ড টু মডারেট, তাহলে সেক্ষেত্রে তুমি আয়রন ইনফিউশনটা দিলে মডারেট এনিমিয়াতে ভালো কাজ করে। এন্ড কয়টা দিবা, এটা ডিপেন্ড করবে তোমার হিমোগ্লোবিন লেভেল কত। তোমার যদি হিমোগ্লোবিন লেভেল তোমার 9 হলো, 9 তুমি যদি দিতে চাও, তাহলে তোমার মিনিমাম 3টা লাগবে। আর যদি তোমার 8.5 থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে 4টা দিতে হবে, 1 গ্রাম, সপ্তাহে একটা করে, তাহলে 1 মাস লাগবে, এরকম।
এই ডোজগুলো আসলে এরকম এরকম করে কোথাও বলা নাই, ফার্মাসিউটিক্যালসও বলে, ওরাও বলে না এইভাবে। এখন এটা তুমি দিতে দিতে তুমি তোমার পেশেন্টকে কিভাবে দিবে এটা ইন্ডিভিজুয়ালাইজ, তুমি সেটা ম্যানেজ করবা যে তোমার পেশেন্টকে কিভাবে দিলে এটা লেভেলটা বাড়বে। এখন তোমার একটা পেশেন্টকে দিলা, দেওয়ার পরে সে নিতে পারলো না, তার এখানে তার অ্যালার্জিক রিয়াকশন হলো, সে নিতে পারলো না, নাও তো নিতে পারে ইনফিউশন, সেক্ষেত্রে কিন্তু সে আর ইনফিউশন নিতে পারবে না। ওই একই রকমই তার দেওয়ার পরে তার গা জ্বালাপোড়া করতে পারে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, তাহলে সে আর কিন্তু দিবে না। এবং দেওয়ার মধ্যে আরেকটাও তো ঝামেলা আছে, এটাও তো জানো, যেটা যদি ভালো করে ইনফিউশন দিতে না পারে, আইভি দিতে না পারে, তাহলে এটা কি হয়, ডাবল পাংচার হয়ে গেল তারপরে দিল, তাহলে কি হয়, এটা এটা মাসেলের ভিতরে চলে যায়, আশেপাশে সারাউন্ডিং এরিয়া কালো হয়ে যায়। সুতরাং এটাও কিন্তু খুব সাবধানে যে দিবে তাকে সেটা বলে দিতে হবে। তা না হলে তোমার কাছে এসে বলবে যে আমাকে যে আপনি এই ইনফিউশন দিলেন, আমার দিয়ে সারা শরীর কালো হয়ে গেল। তাহলে এই ব্যাপারগুলো তোমাকে তাকে বলে দিতে হবে। এবং অবশ্যই বলতে হবে যে আপনি যার কাছে আইভি নেন একজন ভালো প্র্যাকটিস করে, ক্লিনিকে তার কাজ করে, এরকম কাউকে দিয়ে আপনি দেওয়াবেন। ম্যাডাম আর কোনো সাইটোফারও প্রশ্ন? জি ম্যাডাম, সাইটোফার মানে ট্যাবলেট যেগুলো আর কি, হুম। তো সিনিয়র কারোর সাথে কনসাল্ট করে বুঝলাম যে এক মাস পরে আবার রিপিট করার জন্য, মানে ওটা কি এক মাস দিয়ে তারপর রিপিট করব, ভালো কাজ করলে আবার রিপিট করব, নাকি হচ্ছে সাইটোফার যখন দিব তখন কি আবার ওই যে ওরালি যে নর্মাল হিমোফিক্স এফজেড এগুলো আছে দুইটা কন্টিনিউ করবে নাকি? সিটোফার তো আয়রনই, ওটাও তো আয়রন, ওরাল আয়রন। আচ্ছা। তুমি যদি সিটোফারই দাও, সিটোফার যারা আসছে ইনসেপ্টার একটা আয়রন, ওরা বলছে যে এটাতে ওরা ওদের ইয়ে ভালো, কনজাম্পশন ভালো, অ্যাবজর্পশন রেটটা হুম। ভালো, সেই জন্য জি বলে যে ওরা আদার আয়রনের চাইতে এটা ভালো কাজ করে। এটা তোমরা দিয়ে দেখবা, তোমরা দরকার হলে একটা ইয়ে করো, কাজ করো, ওদেরকে বলো যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, একটা রিসার্চ করতে চাই যে এটা কতদিনে হয়, দুটা আয়রন নিয়ে কাজ করো, দুইটা আয়রনে কার কত সময় আসছে, এগুলো না দেখলে তো হবে না, ওরা বলছে আমরা দিচ্ছি, তাই তো? তো এগুলো জি নিয়ে তো ম্যাডাম। কাজ করতে, রিসার্চ ওয়ার্ক ওইভাবে করি না। এখন সিটোফারের উপরে যারা কাজ করছে তারা বলছে যে এটা অ্যাবজর্পশন রেট ভালো, সুতরাং এটা অ্যানিমিয়া কারেকশন করে অতি দ্রুত। এখন তুমি তোমার প্রেগনেন্ট পেশেন্টকে দাও, সিটোফার এক গ্রুপকে দাও, এক গ্রুপকে দাও অন্য আরেকটা, দিয়ে দেখো যে কোনটাতে ভালো কাজ করছে, তাই না? জি ম্যাডাম। ম্যাডাম ব্লাড ট্রান্সফিউশনটা কোন ট্রাইমেস্টার থেকে দেওয়াটা বেটার, কারণ এটা তো একটা মানে মানে প্রিসিপিটেট করে লেবার, যতটুকু আমরা জেনেছিলাম। তো না, পেটেড লেবার কেমন করে করবে? তোমার যদি একটা কেবল আর্লি প্রেগনেন্সি, সাপোজ জি ম্যাডাম। মেয়েটা কনসিভ করেছে কেবল, ঠিক আছে, তার মাত্র 8 উইকস লিভিং প্রেগনেন্সি, কিন্তু সে ভীষণ এনিমিক, তার জি হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে দিলা, দেখলা তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ 7, তাহলে কি জি করবা? তাকে 12 উইকস পর্যন্ত অপেক্ষা করবে তার ইয়ে লেভেল বাড়ার জন্য, হিমোগ্লোবিন লেভেল। এর মধ্যে তো তার অক্সিজেন বাচ্চা পাবেই না। সুতরাং এই মায়েকে তোমার তো দিতেই হবে, এটা তো তোমার এমার্জেন্সি। ও যদি না যেত তো কার্ডিয়াক ফেলিউর ডেভেলপ করবে এই মায়ের, তাই না? হার্ট ফেলিউর করবে জি ম্যাডাম। তার। ম্যাডাম জানার জন্যই প্রশ্নটা করেছি। না জি ঠিক ম্যাডাম। আছে, যদি তোমরা জানবাই কোনো সমস্যা নাই তো, এই ধরনের জি অনেক ম্যাডাম। কোশ্চেন আমাদের মনে আসে, আমরা অনেক সময় জানি যে না এই সময় দেওয়া যাবে না, কিন্তু তুমি সবসময় চিন্তা করবা মাথা দিয়ে যে এই মেয়েটার যদি আমি মনে করি, আর পড়বা, পড়াশোনা করবা, যে এই মেয়েটাকে যদি আমি মনে করি যে 12 উইকস পর্যন্ত আমি নিয়ে যেতে দিব, এর মধ্যে তো তার অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, তাই না? জি জি তার তারটা এমার্জেন্সি, তারটা দিতে হবে। হ্যাঁ, এখন যদি মডারেট হয় বা ধরো 10 আছে, তাহলে 9 আছে, তাহলে সেক্ষেত্রে তাকে খাওয়া দাওয়া করতে বলো, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে সে খাওয়া দাওয়া করতে পারবে না, ঠিক আছে? ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আয়রনও দিতে পারছি না, ফলিক অ্যাসিডই খেতে থাকুক, তারপরে আস্তে আস্তে বাড়ুক, সেটা করা যাবে, কিন্তু সিভিয়ার এনিমিয়া তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতেই হবে। ম্যাডাম, প্রেগনেন্সিতে যখন এরকম সন্দেহ হলো তো আমি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা দিয়ে দিই, তো সেই হুম। ক্ষেত্রে ট্রেড যে আসে হুম। এরপরে ম্যাডাম ম্যানেজমেন্টটা কি হবে, মানে আয়রন কন্টিনিউ, মানে চিলেটিং ইজেন নাকি আয়রন ফেরেটিনটা করব? না, তা করবে কেন? তোমার হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস করে তার হচ্ছে ট্রেট আসলো, ট্রেট মানে কি, সে ক্যারিয়ার, তার আছে। ট্রেট যখন হবে তখন তার হাজবেন্ডেরও তুমি ইলেকট্রোফোরেসিস করবে, কারণ তারা দুজনে যদি ট্রেট হয় তাহলে তার বাচ্চা ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বাবা ট্রেট কিনা এটা তোমাকে জানতে হবে, এটা প্রথম হচ্ছে বাচ্চার জন্য তাকে আইডেন্টিফাই করতে হবে যে বাবাও ট্রেট কিনা বা বাবার থ্যালাসেমিয়া আছে কিনা। তাহলে তো তোমাকে সাবধান করতে হবে, তার বাচ্চার তো থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। দুজনে যদি ট্রেট হয় তাহলে তার বাচ্চার সম্ভাবনা বেশি। মা যদি ট্রেট হয়, মার 50% ক্ষেত্রে ট্রেট হবে, 50% ক্ষেত্রে নর্মাল বেবি হবে, ঠিক আছে? তাহলে তুমি জানলে ট্রেটে কি করবা? ট্রেটে তুমি, ও তো কিছুদিন পর পর এনিমিক হবে, ওকে খাওয়া দাওয়া করতে বলবা, আয়রন কন্টেনিং ফুড খাবে, কোনো সমস্যা নাই। ট্রেটের মাকে আমরা আয়রন ইনজেকশন দিতে পারি,
দেওয়া যায়। আগে একসময় আমরা আয়রন দিতামই না, এখন আয়রন ইনজেকশনও দেওয়া যায় যদি খুব বেশি এনিমিয়া হয়, মডারেট এনিমিয়া। কিন্তু যদি খুব বেশি এনিমিক হয় সেক্ষেত্রে টেটমাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে ভালো অপশন। তাতে কি হচ্ছে, বাচ্চার অক্সিজেন সাপ্লাই যাচ্ছে, বাইরে বাচ্চার আইইউজিআর হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, বাচ্চা ভালো থাকছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম আমাদের দেশে নর্মালি আমরা তো একটা ফার্স্ট ভিজিটে আমরা ইনভেস্টিগেশন গুলো, রুটিন ইনভেস্টিগেশন গুলো আমরা স্ক্রিনিং করা ট্রাই করি, লিখে দেই, বুঝাই দিই, কনসিকুয়েন্স গুলো সবকিছু বুঝাই দিই, কিন্তু পেশেন্টটা তো ম্যাক্সিমামই পোর থাকে বা অনগ্রত থাকে বা করতে চায় না। তারা বলে ম্যাডাম 5 মান্থের দিকে তারা করতে চায়, মানে এর আগে তারা করতেই চায় না। তো কাউন্সিলিং কাউন্সিলিং করবা, করতে হবে তাকে। তাকে বলতে হবে যে আপনি এখন করে তো কই, আমাদের কাছে আসে পেশেন্ট, গরিব পেশেন্টও তো আসে অনেক, করতে পারবে না কেন? আমাদের এত কমিউনিটি হাসপাতাল, এত কি বলে থানা লেভেলে হাসপাতাল আছে, আরবান ডিসপেন্সারি আছে, কিন্তু বিনা পয়সায় এগুলো করে দেয়। সুতরাং তাকে বলতে হবে যে আমাদের সরকারি হাসপাতাল, তাই না, সরকারি হাসপাতালে গেলে কি খরচ লাগে? খরচ লাগে না, আপনি সরকারি হাসপাতাল থেকে করেন। বাট আপনার এই রুটিন টেস্টটা করতে হবে, দিস ইজ এমার্জেন্সি। এটা যদি না করেন তাহলে আপনার শরীরের ভিতরে কি রোগ আছে না আছে জানা যাবে না। তুমি যদি কাউন্সিলিংটা করো প্রপার ওয়েতে, তাহলে জি ম্যাডাম, জি কোনো ম্যাডাম। মা করবে না তা কিন্তু না। কারণ ও জানে কি, ও জানে যে ব্লাড টেস্ট করতে হয় না, ও জানে যে বাচ্চাটা পেটের মধ্যে ঠিক আছে কিনা, ও একটা আলট্রাসোনোগ্রাফি করবে। ও এইভাবে অভ্যস্ত, এইভাবে শিখে আসছে। সুতরাং ওকে এটা তোমাকে শেখাতে হবে যে না, আপনার আরো সমস্যা থাকতে পারে, সেটা যদি আমরা না ধরি তাহলে আপনার বাচ্চার সমস্যা হবে। সুতরাং একবার এটা করেন। আমি যেটা বলি যে আপনি একবার হলেও করেন, তারপরে আর দরকার নেই, তারপরে পরে করেন যদি করতে একান্তই না চায়। আর্লি প্রেগনেন্সি যখন আসবে 6 উইকস টু 8 উইকস, মানে শুরুতেই যখন আসবে তখনই আমি সব ইনভেস্টিগেশন গুলো দিয়ে দেবো, তাই তো ম্যাডাম? হ্যাঁ, বুকিং করে দিবা, যদি তার বুকিং এ আমরা সবকিছু করব। আর যদি জি সে ম্যাডাম। তার আগে থেকে তার প্রি কনসেপশনাল কাউন্সিলিং করা থাকে, সে যদি সবকিছু করা থাকে আগে করে সে কনসেপ্ট করেছে, তাহলে সেক্ষেত্রে তো তোমার জানাই থাকলো যে সবকিছু সে করে এসেছে, তখন প্রেগনেন্সি রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করাবা। ম্যাডাম আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারে 24 বলছেন আপনি, 24 to 28 or 30 to 34 এর মধ্যে আরবি মানে তার আরবিএসটা আবার চেক করবো, সাথে আর মানে হিমোগ্লোবিনটাও মানে এর মধ্যে কি কি ইনভেস্টিগেশন? তোমরা যখন পড়াশোনা করেছো এমবিবিএস লেভেলে, তখন কিন্তু আমরা শিখছি যে সিবিসি এবং ইউরিনটা আমরা কিন্তু ইউজুয়ালি রেগুলার ওয়েতে দিই, জি রেগুলারলি প্রতি মাসে মান্থলি ইউরিন ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। সিবিসি করতে হয়, ইউরিনটা করতে হয়, রেগুলারলি করতে হয়। মাসে মাসে যখন আসে এটা করে আসবে। আলট্রাসোনোগ্রাফিটার একটা ব্যাপার ছিল যে আমরা ইউজুয়ালি প্রথমে করি, আগে তো বলতো ওরা করবেই না 12 সপ্তাহের আগে। ইউজুয়ালি এখন বলেছি, বলতে বলতে কিন্তু অনেক পেশেন্ট এবং যারা একেবারেই মানে অশিক্ষিত পেশেন্ট, তারাও কিন্তু জেনে গেছে যে না, আর্লিতে করতে হয়। কারণ কি, আলট্রাসোনোগ্রাফি আর্লিতে করতে হবে, কারণ বাচ্চাটা কোথায় আছে। আলট্রাসোনোগ্রাফির কথা বলি, যে বাচ্চাটা আসলে আসলো কিনা, বাচ্চাটা টিউবে আছে কিনা, বাচ্চাটা একটা নাকি দুটো, মানে টুইন জি ম্যাডাম, এই প্রেগনেন্সি নাকি। কাউন্সিলিং গুলো করি, এখন বাড়ছে রেটটা ম্যাডাম, আমার হ্যাঁ, ম্যাক্সিমাম পেশেন্ট। আলট্রাসোনোগ্রাফিও কিন্তু করে। আর হচ্ছে ব্লাড, এই যেটা বললাম যে আমরা ব্লাড সুগার লেভেল, এখন যেটা আমরা কেন বুকিং এ করতে বলছি, আমরা দেখো প্রথমে বলেছি যে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আছে কিনা উই ডোন্ট নো। সুতরাং প্রি এক্সিস্টিং ডায়াবেটিস হয়তো ছিল, তার ফ্যামিলি হিস্ট্রি হয়তো ছিল, তার আমরা ফ্যামিলি হিস্ট্রিটা অনেক বেশি গুরুত্ব, এটা কথাটা আমি বলতে ভুলে গেছি, যে ফ্যামিলি হিস্ট্রিটা শুনতে হবে। তার বাসায় মা বাবার আছে কিনা, তার আগের প্রেগনেন্সিতে বাচ্চা বড় হয়েছিল কিনা, তার আগের প্রেগনেন্সিতে বাচ্চার আইউডি হয়েছিল কিনা, নিউনেটাল কোনো ডেথ ছিল কিনা, অথবা আগের প্রেগনেন্সিতে তার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল কিনা। এগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই প্রথম অবস্থায় আসলেই করতে হবে। যদি এরকম হিস্ট্রি না থাকে, তার প্রি এক্সিস্টিং আছে কিন্তু সে কোনোদিনও জানে না, তাহলেও আমাদেরকে করতে হবে। কারণ এটা ডায়াগনোসিসটা আমাদের করা খুবই জরুরি। কারণ যদি তার ডায়াবেটিস থাকে, ওই সময় থেকে আমাদেরকে ইনসুলিন শুরু করতে হবে। মানে যেটাই হোক আমরা মেডিকেশন শুরু করবো, আমরা বলেছি যে ইনসুলিন যেতে বেটার অপশন, আমরা ইনসুলিন শুরু করব। এবং এই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে না, তার ডায়াবেটিস ধরা পড়েছে, অবশ্যই তোমরা একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবা। কারণ ডোজ মেনটেন করা এটা অনেক বড় একটা ব্যাপার। এটা জি হচ্ছে ম্যাডাম। রেগুলার দিতে দিতে এটা অভ্যস্ত হয়ে যাবা, যখন আরো বড় হবা তখন এটা ওইভাবে তোমরাই তখন দিতে পারবে, তাই না? এর মধ্যে একটু পড়াশোনা করতে হবে। ম্যাডাম লাস্ট আর একটা আমরা যেটা কোশ্চেন জাস্ট। 24 থেকে 28 উইকসে, নট নেসেসারি যে সবসময় আমরা ওইভাবে মেনটেন করি। যে পেশেন্টের ডায়াবেটিক, তাকে কিন্তু আমাদেরকে বারবারই করতে হচ্ছে। আর যে জি জি ডায়াবেটিস আমরা প্রথমে করলাম নাই, আবার 20 উইকসে করি বা 24 উইকসে করি নাই, তাহলে যে 32 থেকে 34 এ করবো নাই। আর যারা আছে তার কিন্তু আবার আলাদা মেনটেন করতে হবে।
আলাদাভাবে তার ব্লাড শুট করতে জাস্ট হবে। একটা বল। কোশ্চেন আমার একটা পেশেন্ট রিসেন্টলি এসেছিল, উনি রানিং হচ্ছে 26 to 27 চলছে। ওনার প্রিভিয়াস একটা হিস্ট্রি আছে পেরিনেটাল ডেট আর কি। হুম তো হুম। সবকিছু ওকে ছিল হিস্ট্রি টেকিং নিয়ে। তো ওনার এখন যে সমস্যাটা, ওনার মানে কন্ট্রাকশন রিপিট হয় না, মানে ওনার পেটটা শক্ত হয়ে থাকে একদম সকাল থেকে। হুম। উনি আমার কাছে যখন চেম্বারে আসলো, উনি ফোন করছিল, তো আসলো আমার কাছে বিকাল বেলা, মানে সকাল থেকে একদমই মানে কন্ট্রাক্টেড, মানে সব মানে এমন না যে শক্ত হয়ে গেছে, রিল্যাক্সেশন হ্যাঁ, হার্ড হয়ে আছে, আছে। জি ম্যাডাম। মানে হার্ড হয়ে আছে, তার ইউটেরাসটা হ্যাঁ একদম জি হার্ড ম্যাডাম, কিন্তু পেশেন্টের হার্ড স্টেটমেন্ট হার্ড হয়ে আছে, তো হার্ড হয়ে আছে, এটাই ম্যাডাম। আমি যখন আমার কাছে আসছে আমি এক্সামিন করে দেখলাম যে ম্যাডাম অতটা হার্ড না। তখন আমাকে বলছে ম্যাডাম আপনার কাছে আসার পরে একটু টাইটনেসটা কমে গেছে। তো আমি সেফটির জন্য তখন বুঝতে পারছিলাম না যে কি করবো। তখন আমি প্রোজেস সাজেস্ট করলাম, একটা এলজিন ইনজেক্টেবল দিলাম, একটা ইসোরল ইনজেক্টেবল দিলাম, আর হচ্ছে বাসায় হচ্ছে এলজিন বা এইসব প্রিকশন, আর একটা ইউরিনারি দিয়ে আমি ওই মুহূর্তে পেশেন্টটা আমি আপাতত ছাড়লাম। গত পরশু দিনের ঘটনা আর কি। তো নেক্সট অ্যাপ্রোচ বা কোনো কিছু মিসিং আছে কিনা বা এইসব ক্ষেত্রে কি সাজেস্ট করব, বা প্রবলেম পড়লে মানে আমি কিভাবে হ্যান্ডেল করবো, দ্যাটস ইট। প্রথম কথা, তোমার কাছে যখন এরকম একটা পেশেন্ট আসবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কেন তার কন্ট্রাকশনটা হচ্ছে। এত হার্ডেনিং তো এখন হওয়ার কথা না, কেন হচ্ছে? তার কনস্টিপেশনের হিস্ট্রি আছে কিনা। তুমি যেমন ইউটিআইটা মনে করেছো যে ইউটিআই হতে পারে, একটা ইউরিন পরীক্ষা ম্যাডাম দিয়েছো, জিজ্ঞেস করেছি, কনস্টিপেশন ছিল না। কনস্টিপেশন ছিল না, তারপরে তার হার্ডেনিং হতে পারে তার, হ্যাঁ, ইউটেরাসটা হঠাৎ করে অনেক বেশি শক্ত হয়ে যায়, এবং এত বেশি শক্ত হয়ে গেলে বাচ্চা অক্সিজেন সাপ্লাই পাবে না। এরকম ক্ষেত্রে তুমি কি করবা? তুমি রেফার করবা এটা, কারণ এই হার্ডেনিংটার কারণ কি সেটা দেখতে হবে। অনেক সময় হাসপাতালে ভর্তি হতে হয়। প্রিটার্ম যাদের এরকম কন্ট্রাকশন হতে থাকে, তার এই প্রিটার্ম কন্ট্রাকশন কমানোর জন্য কিছু ড্রাগ আছে, সেগুলো দিতে হয়। দিলে পরে তার এই প্রিটার্ম কন্ট্রাকশনটা কমে যায়। কেন হচ্ছে হার্ডেনিং? কন্ট্রাকশন হচ্ছে, তো হওয়ার জন্য ইউটেরাসটা কন্ট্রাক্ট করছে, যার জন্য তুমি হাতে যখন দেখছো তখন দেখছো যে ইউটেরাসটা কন্ট্রাক্টেড ইউটেরাস। তাহলে এই কন্ট্রাক্টেড ইউটেরাসকে নরম করতে হবে, রিল্যাক্স করতে হবে। রিল্যাক্স করার জন্য কিছু মেডিসিন যেগুলো আছে সেগুলো দিতে হবে। অথবা তুমি যেহেতু আরেকজনকে রেফার করবে, সিনিয়র কাউকে, উনি এটা দেখে দিবে যে সত্যি সত্যি তার এই কন্ট্রাকশনটা হচ্ছে কিনা। দেখার পরে হয়তো হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে, তাকে অক্সিজেন দিতে হতে পারে, এবং তার হার্ডেনিং করার জন্য যে কন্ট্রাকশন কমানোর জন্য আমাদের যে ওষুধগুলো হাতের মধ্যে আছে সেটা আমরা দিয়ে কমাতে পারি। ম্যাডাম তারপর কি জিপি প্র্যাকটিস থেকে আমার অবস্থান থেকে কি আমি কিছুটা দিতে পারি, মানে যেমন প্রজেস্ট দিয়েছিলাম কন্টিনিউ করার জন্য, এটা কি? প্রোজেস্টের কিছুটা ইফেক্ট আছে, যেটা হচ্ছে যে সিডেন্টারি ইফেক্ট আছে তার কিছুটা, মানে মাকে একটু ঘুমায়, একটু রিল্যাক্স হয়, সেরকম একটা হতে পারে। কিন্তু এখানে কি আছে বলতো, প্রিটার্ম কন্ট্রাকশন কমানোর জন্য কি কি ওষুধ আছে বাজারে, কি কি জানো? এটা তো পড়েছো তোমরা। ম্যাডাম জেস্টেনল আছে, না, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। ম্যাডাম প্রোজেস্টেরন, লিফিডিপিন দিতে দেখেছিলাম হ্যাঁ ইন্টার্নিস টাইমে। হ্যাঁ, লিফিডিপিন দিত পিটিপেন দিতে ম্যাডামরা। পারবে তুমি, ইয়েস। প্রিটার্ম কন্ট্রাকশন কমানোর জন্য এই ড্রাগ গুলো আছে না, সালবুটামল, নিপিটিপিন, যেমন হ্যাঁ ভেন্টুলেট, হ্যাঁ সালবুটামল, এই জাতীয় ওষুধ আছে কিছু। আরো আছে রিটোটিন, যেটা খুব ভালো ওষুধ, সেটাও আছে। এরকম ওষুধ কিছু আছে, সেটা তুমি দিতে পারো, দিয়ে দেখতে পারো যে তার কমে কিনা তার কন্ট্রাকশনটা, প্রিটার্ম কন্ট্রাকশন। কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রিটার্ম কন্ট্রাকশনটা কেন হচ্ছে। আর এরকম কন্ট্রাকশন হয়েছে ডেলিভারিতে তো চলে যেতে পারে, আর্লি লেবারে যেতে পারে, তাই না? জি কন্ট্রাকশনটা কেন হচ্ছে, তাহলে সে লেবারে যাচ্ছে কিনা সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেখতে হবে, দেখে কনফার্ম হতে হবে যে সে লেবারে যাচ্ছে কিনা, সেটা দেখতে হবে। এবং লেবারকে তোমার প্রিভেন্ট করতে হলে তখন তোমাকে এই ড্রাগ গুলো দিতে হবে। এবং আমরা ইউজুয়ালি হাসপাতালে ভর্তি করি, আমরা কি দিই? ম্যাক্সার দিই। এটা দিলে পরে তার এই প্রিমেচিওর কন্ট্রাকশন যেটা হচ্ছে সেটা কমে যায়। এটা হাসপাতালে ভর্তি না হয়ে কিছুতেই বাসায় দেওয়া যাবে না, এই জন্য আমি বলছিলাম না। জি হাসপাতালে ভর্তি ম্যাডাম। হতে হবে এইসব কেসে, হ্যাঁ, এরকম কেসে হাসপাতালে ভর্তি হবে। এবং অবশ্যই তোমরা যেহেতু জিপি প্র্যাকটিস করো, অবশ্যই এই ধরনের কেসে তোমরা একজন সিনিয়রের মতামত নেবা। দরকার হলে তোমার আশেপাশে যে সিনিয়র প্রফেসর আছেন তার কাছে রেফার করবা। রেফার করতে কোনো সমস্যা নেই, ওই পেশেন্টটা রেফার হয়ে আবার তোমার কাছেই আসবে যদি তোমার সার্ভিসটা ভালো হয়, তুমি যদি তাকে কাউন্সিলিং করতে পারো। তাহলে এই পেশেন্ট এই ভয়টা তোমরা কখনো পাবে না যে আমি আরেকজনের কাছে রেফার করলে সেই পেশেন্টটা আমার কাছে ফিরে আসবে না। না আসলে না আসবে, কিন্তু তোমাকে এটা শিখতে হবে, রেফার করা শিখতে হবে, যে না, জি সিনিয়র ম্যাডাম, একজনের জি কাছে ম্যাডাম, দেখা আসেন, অবশ্যই। দেন আপনি আমার কাছে আসেন, আমি দেখে দেবো। ঠিক আছে, রেফার করা শিখতে হবে। জি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আসসালামু ওকে, আলাইকুম ম্যাম। ওয়েলকাম। ওয়ালাইকুম সালাম। শেষ করবো? আর ম্যাম কোনো একটা কোশ্চেন ছিল। ম্যাম আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল। বলো। যে কে ম্যাম কথা একটা বলছি? question কে? ছিল আচ্ছা, আমি আমার। এতক্ষণ কথা বললাম তাসনিমের সাথে।
না কার সাথে কথা জি বললাম? মনি মনি আপুর সাথে। কে? মুনিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন এখন কে কথা বলছো? আসসালামু মার্জিয়া। আলাইকুম ম্যাম, রুমানা বলছিলাম। হ্যাঁ, কে? ফারজানা? রুমানা আচ্ছা, রুমানা বলো। ম্যাম, প্রেগনেন্সির ইউটিআই হলে কোন ট্রাইমেস্টারে কোন ওষুধটা দিব এটা বুঝতে পারছিলাম না। এটা কোন রুমানা? ম্যাম আপনার রুমানা, আমার রুমানা তুমি বুঝতে পারছো না কিসের জন্য? কোন মানে ট্রাইমেস্টারে ওই যে কোনটা দিবা? মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কোনটা দিব এটা খুবই মানে কম আমার মানে বুঝে উঠতে পারছি না। সেকেন্ড ট্রাইমেস্টারে তো এনএফটি দিই, নাইট্রোফোরনটেনটা দিই। শোনো, এটা তুমি যখনই কোনো পেশেন্টের ইউটিআই হবে কালচার সেন্সিটিভিটি করবা। জি কালচার ম্যাম। সেন্সিটিভিটি করে তুমি কি সবসময় বুঝতে পারবে যে কোন অ্যান্টিবায়োটিকটা তুমি যেটা দিচ্ছ, এনএফটি দিচ্ছ, এনএফটি সবসময় দিবা, এটা কি ঠিক? বা তুমি ইয়ে দিচ্ছ, সেফোরেক্সিম দিচ্ছ। ইউজুয়ালি আমরা সেফ ডাক্তার দিব। একদম আর্লি ট্রাইমেস্টারে হলে এনএফটি এই জাতীয় ওষুধ খেলে পরে তার বমি হয় বেশি, নিতে পারে না। এই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে এমন কোন ওষুধ দিবে না যে ওষুধটাতে তার ভমিটিং হয় বেশি বেশি, ঠিক আছে? আর যখনই একটা মেয়ে ইউটিআই তে ভুগবে তাকে অবশ্যই কালচার সেন্সিটিভিটি করে নিতে হবে। ইউটিআই যখনই তুমি মনে করবা ইউরিন আরইএমই কালচার সেন্সিটিভিটি দেখে নেবা। কালচারে যেটা আসবে, যেটা সেন্সিটিভ হবে, তুমি সেই অ্যান্টিবায়োটিক দিবা। এখন সেক্ষেত্রে তুমি কোন অ্যান্টিবায়োটিক দিবা? অনেকগুলো আসলো, কোনটা দিবা তুমি? তোমাকে দেখতে হবে যে অ্যান্টিবায়োটিকটা দিলে ফার্স্ট ট্রাইমেস্টারে এমেটা বমি হবে না, এমেটা ভালো থাকবে, কমফোর্ট থাকবে, তখন সেই অ্যান্টিবায়োটিকটা তুমি তাকে দিবে। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর জি ম্যাম, হ্যাঁ, আপনি তাহলে পারমিশন দিলে আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও শেষ করতে চাই অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।